বলে নেই আজকে আমাদের টপিক একটু ভিন্ন টাইপের লেকচার। সাধারণত আমরা মেডিকোতে যখন আমাদের রেগুলার ক্লাস হয় আমরা টিউটোরিয়ালের দিকে ক্লাসটা নেই, বাট এই টপিকস থেকে প্রায় আমরা প্রতি বছরই দেখি 2-3টা প্রশ্ন থাকে, বাট খুব ইন্টারেস্টিং এবং খুব সহজ টপিকস, বাট আমরা অনেক সময় জানা থাকে না বলে অ্যান্সার করতে পারি না। এমন একটা টপিকস মিসসেলাস গ্রামাটিক্যাল টপিকস, অর্থাৎ এখানে বিবিধ টপিকস থাকবে। ওখান থেকে কিছু নির্দিষ্ট আমরা নিয়ে আসছি যেগুলো আমাদের ঝামেলা করে বা বিভিন্ন পরীক্ষা আসে, ওগুলো নিয়ে আমি আলোচনা করব। চেষ্টা করবো প্রত্যেকটা জিনিস আপনাদের ক্লিয়ার করে দেওয়ার জন্য এবং এক্সাম্পল ধরে ধরে। যদি আপনাদের বুঝতে সমস্যা হয় কমেন্টস করতে পারেন, আর তারপর আমরা জাস্ট একটা মিনিট ওয়েট করি, এর মধ্যে সবাই যুক্ত হবে। জাস্ট 1 মিনিট। আমরা শুরু করতে পারি। গত যে 3টা ক্লাস হয়েছে ওখানে যে টপিকস গুলো ছিল আমরা মোটামুটি চেষ্টা করেছি আপনাদেরকে ক্লিয়ার করার জন্য। তারপর যদি সমস্যা থাকে আমরা পরবর্তী কোনো ক্লাসে আবার এগুলো নিয়ে আলোচনা করব। আজকে একেবারে একটু ভিন্ন ধর্মী। প্রথমে বলেছি একটু আগেই যে মিসসেলাস গ্রামাটিক্যাল টপিকস, অর্থাৎ যেই টপিকস গুলো কোনো নির্দিষ্ট কোনো গ্রামারের মধ্যে পড়ে না, টুকিটাকি নিয়ম, বাট এগুলো প্রত্যেকবারই কারেকশনে আসে এবং ইম্পর্টেন্ট ওই ধরনের জিনিসগুলো আমরা আজকে পড়বো। আমরা একটু আজকে লেকচার শিটে চলে যাই। ওকে, শুরুতেই বড় করে লেখা মিসসেলাস গ্রামাটিক্যাল রুলস। আমার জানা মতে এই মিসসেলাস বানানটা অনেকবার পরীক্ষা আসছে, তো স্পেলিংটা একটু ভালো করে সবাই মনে রাখবেন। তারপর হচ্ছে গ্রামাটিক্যাল এটাও কিন্তু বানানটা অনেকবার পরীক্ষা আসছে। অতএব এই দুইটা বানানই আমরা স্পেলিং আমরা মনে রাখার চেষ্টা করব। প্রথম রুলস দেখেন বলা আছে বিকজ ও বিকজ অফ এর ব্যবহার। মানে আমরা প্রায় ঝামেলায় পড়ি যে কখন আমি বিকজ বসাবো আর কখন বিকজ অফ বসাবো। তার সাথে একটু বলে নেই, আবার আমরা ঝামেলায় পড়ি কখন দো বসাবো, অল দো বসাবো, ইভেন দো বসাবো, ডেসপাইট বা ইনস্পাইট অফ। অর্থাৎ যে বিকজ অফ এর সাথে কেন আমি আমার ওই দোল দো আনলাম, কারণ এটা একটা আরেকটার সাথে মিল আছে। আমি যখনই বিকজ অফ পড়াবো বোঝাবো, তার সাথে ওই কথাগুলো বলবো, একটু পরে আমার ওই রুলসটা আমরা পাবো। দেখেন শুরুতে বলা আছে যে সেন্টেন্স দ্বারা পরস্পর সমার্থক ধারণা, শুরুতেই বলা সেন্টেন্স দ্বারা পরস্পর সমার্থক ধারণা বোঝাতে আমরা বিকজ ও বিকজ অফ ব্যবহার করি। এই কথার মানে কি? অর্থাৎ যখন আমরা সেন্টেন্স তৈরি করি বা ক্লজ তৈরি করি, ওখানে একটার সাথে আরেকটার একটা সামঞ্জস্য রাখা, মিল রাখা, এই মিল রাখার ক্ষেত্রে আমরা কিন্তু ইউজ করি কারণ বা যেহেতু অর্থে, হয়তো ইউজ করি বিকজ, নয়তো ইউজ করি বিকজ অফ। এখন আমরা একটু পরে জানবো যে আমি কখন ইউজ করব বিকজ আর আমি কখন ইউজ করব বিকজ অফ, এটা পরে যাচ্ছি। তার মূল কথাটা বলে নিই যে তার মানে সেন্টেন্স দ্বারা বা ক্লজ দ্বারা যদি পরস্পর সমার্থক ধারণা বোঝাবে, মানে একটার সাথে আরেকটা মিল রাখবে, ওখানে যদি কারণ বা যেহেতু অর্থ বোঝায় তখনই আমরা ইউজ করব বিকজ অথবা কি বিকজ অফ। ঠিক তার অপোজিটটা একটু বলি, সেন্টেন্স দ্বারা যদি পরস্পর
বিপরীত ধারণা বোঝায়, মানে একদম উল্টো ধারণা বোঝাবে, তখনই কিন্তু আমরা ইউজ করি দো, অল দো, ইভেন দো অথবা ডেসপাইট বা ইনস্পাইট অফ। একটু পরে আমি এটি শিখবো। তার মানে বিকজ হচ্ছে পরস্পর সমার্থক, আর ডেসপাইট, ইনস্পাইট অফ, দো, অল দো, ইভেন দো হচ্ছে কি পরস্পর বিপরীত। আচ্ছা, এবার আমরা মূল কথায় আসি। তো এবার তাহলে পরস্পর সমার্থক ক্ষেত্রে আমি কখন ইউজ করব বিকজ, আর আমি কখন ইউজ করব বিকজ অফ। একদম ইজি। বিকজ হচ্ছে একটা ক্লজ মার্কার। সোজা কথা যদি কনজাংশনে কাজ করবে, দেখেন বিকজ এর পরে সাবজেক্ট থাকবে, একটা ভার্ব থাকবে। দ্যাট মিন্স এই বিকজ হচ্ছে ক্লজ মার্কার, তারপরে একটা সাবজেক্ট, তারপরে কি একটা ভার্ব কারণ অর্থে। পরে আমরা যাই যে বিকজ অফ। দেখেন বিকজ অফ এর কিছু সমার্থক শব্দ দেওয়া আছে। হয়তো বলতে হয় বিকজ অফ, হয়তো বলতে হয় ডিউ টু, হয়তো বলতে হয় ওয়িং টু, অথবা কি অন অ্যাকাউন্ট অফ। প্রত্যেকটা প্রায় সেম মিনিং, কিন্তু এগুলো একটু কম বেশ পার্থক্য আছে, এগুলো বলে যাচ্ছি না। আমরা হয়তো বলবো বিকজ অফ, ডিউ টু, হয়তো বলবো ওয়িং টু, অথবা কি অন অ্যাকাউন্ট অফ। ঠিক এগুলোর পরে দেখা থাকবে অথবা একটা নাউন অথবা একটা নাউন ফ্রেজ। সোজা কথায় ফ্রেজ থাকবে, অর্থাৎ সাবজেক্ট ভার্ব থাকবে না। তাহলে আমি যদি সহজ করে কথাটা টানি যে বিকজ এর পরে একটা সাবজেক্ট ভার্ব থাকবে, আর বিকজ অফ অথবা ডিউ টু অথবা ওয়িং টু বা অন অ্যাকাউন্ট অফ এদের পরে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না, সোজা কথা একটা ফ্রেজ থাকবে। দ্যাট মিন্স নাউন থাকবে। এটা ক্লিয়ার? তাহলে আমরা একটা এক্সাম্পলে চলে যাই। এর প্রথম এক্সাম্পল খেয়াল করেন। We did not go out, আমরা বাহিরে যাইনি। ড্যাশ ইট ওয়াজ রেইনিং। দেখেন সাধারণত কি বৃষ্টি হলে তো আমার বাহিরে না যাওয়ার কথা, এটা পরস্পর সমার্থক কথা। এই কারণে কিন্তু আমরা ইউজ করলাম, হয়তো ইউজ করব বিকজ, নয়তো ইউজ করব বিকজ অফ। দেখেন এখানে বলা আছে ইট ওয়াজ রেইনিং, সাবজেক্ট দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, এই কারণে আমি ইউজ করলাম বিকজ। নিচে আবার নামি আমরা উই ডিড নট গো আউট। দেখেন আমি বাহিরে যাইনি, এটাও পরস্পর সমার্থক। কারণ কি রেইনিং। দেখেন এখানে কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই, শুধুমাত্র একটা নাউন দেওয়া আছে রেইনিং। এই কারণে আমি ইউজ করব বিকজ অফ, অথবা ডিউ টু, অথবা ওয়িং টু, অথবা অন অ্যাকাউন্ট অফ। সেম ভাবে যদি আমি দোল যদি বলি, একদম বিপরীতটা বলবে। আমরা বাহিরে গিয়েছিলাম যদিও বৃষ্টি হচ্ছিল, সেম কথাই বলবে, অর্থাৎ বিপরীত কথাটা বলবে। দেন আমরা দেই ফর এক্সাম্পল, দ্য ট্রাফিক ওয়াজ ব্যাড। আচ্ছা একটু খেয়াল করে নিই, ট্রাফিক মানে কিন্তু আসলে ট্রাফিক পুলিশ না, যানজট না। ট্রাফিক মানে হচ্ছে পরিবহন, ট্রান্সপোর্ট। পরিবহনটা ছিল খারাপ। আই ডিড নট অ্যারাইভ অন টাইম, সঠিক সময় বুঝতে পারিনি। তার মানে এটা সমার্থক কথা, যে গাড়িটা খারাপ ছিল, এই কারণে আমি যথাযথ সময়ে বুঝতে পারি নাই। এটা কি পরস্পর সমার্থক। এই কারণে আমরা ইউজ করব হয়তো বিকজ, নয়তো কি বিকজ অফ। খেয়াল করেন দ্য ট্রাফিক ওয়াজ ব্যাড, এখানে সাবজেক্ট ভার্ব দেওয়া আছে, এই কারণে আমরা কি ইউজ করলাম বিকজ। নিচে আবার দেখেন দ্য ব্যাড ট্রাফিক, এখানে কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই, একটা ফ্রেজ বলা আছে, গ্রুপ অফ ওয়ার্ড বলা আছে। এই কারণে আমরা ইউজ করব হয়তো বিকজ, নয়তো ইউজ বিকজ অফ, নয়তো ইউজ করব ওয়িং টু, অন অ্যাকাউন্ট অফ, অথবা ডিউ টু। আর সেম যদি আমি দোল যদি বলতাম, বিপরীত বলবে, যে গাড়ি খারাপ ছিল, তারপর আমরা সম্ভবত বুঝে গেছি। আমরা একটু প্রিভিয়াস এক্সাম্পলে চলে যাই। ওকে, এগুলো ডিউ এবং আদার্স এক্সামের পরীক্ষা আসছে। নাম্বার 1 আমরা একটু খেয়াল করি, প্রথম এক্সাম্পলটাই কি বলা আছে দেখি। আওয়ার ফ্লাইট ওয়াজ ডিলেড, আমাদের ফ্লাইটটা ডিলে হয়েছিল। ড্যাশ ব্যাড ওয়েদার, খেয়াল করেন। তার মানে এটা কারণ আছে, সমার্থক কিন্তু, যে আমাদের ওয়েদারটা খারাপ ছিল, এই কারণে আমাদের ফ্লাইটটা ডিলে হয়েছিল। এটা একটা পরস্পর সমার্থক অর্থে। মানে বুঝলাম আমি এখানে হয়তো ইউজ করব বিকজ, নয়তো আমি ইউজ করব বিকজ অফ। খেয়াল করেন এখানে কিন্তু কোনো সাবজেক্ট ভার্ব দেওয়া নাই, ব্যাড ওয়েদার, এটা এই নাউন ফ্রেজ বলা আছে। তার মানে আমি এখানে বিকজ ইউজ করতে পারবো না, অন অ্যাকাউন্ট অফ হতে হবে, অন অ্যাকাউন্ট অফ। বা তাহলে কোনটা হবে বিকজ অফ ব্যাড ওয়েদার। যেহেতু এখানে কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই, এখানে আমার একটা ফ্রেজ বসালাম, কোনটা হবে ফ্রেজ আছে, এখানে আমি ইউজ করলাম বিকজ অফ। পরেরটা ড্যাশ ইজ অবস্টিনেসি, তার একগুঁয়েমিতার কারণে। আমি কিছুই বুঝলাম না। উই কুড নট রিচ এনি কনক্লুশন, আমরা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারি নাই। তার মানে কি এটা পরস্পর সমার্থক কথা, কেউ একজন একগুঁয়েমিতা করছে, বিরোধিতা করছে, এই কারণে আমরা সিদ্ধান্তে পৌঁছতে পারি নাই। তার মানে বুঝলাম হয়তো আমি ইউজ করবো বিকজ, নয়তো আমি ইউজ করবো বিকজ অফ। আমরা খেয়াল করে দেখেন এখানে অফ অলরেডি দেওয়াই আছে, এটা একটা ফ্রেজ, তার মানে সহজেই বুঝলাম তাহলে কোনটা হবে বিকজ অফ। বিকজ অফ 2 হবে 4, 2 হবে 4। আমরা 3 নম্বরে চলে যাই।
শুরুতে দাও কিছুই বুঝলাম না। ভাস্টেস মানে বিশালতা, অফ দ্য গ্র্যান্ড ক্যানিয়ন মানে একটা নাম। ইট ইজ ডিফিকাল্ট টু ক্যাপচার ইন এ সিঙ্গেল ফটোগ্রাফ, ইয়া অত্যন্ত কষ্টকর একটা ফটো মানে একটা সিঙ্গেল ফটোগ্রাফ তোলা। তার মানে কি, যেহেতু এটা বড় এই কারণে এটাকে সিঙ্গেল ফটোগ্রাফ করা যাচ্ছে না, এটা পরস্পর সমর্থক কথা। এখানে আমি ইউজ করবো হয়তো বিকজ, নয়তো আমি ইউজ করবো বিকজ অফ। এটা আমি বুঝেই গেছি এখানে কোনো সাবজেক্ট নাই, ভার্ব নাই, পুরোটা একটা ফ্রেজ। তাহলে কোনটা হবে? বিকজ অফ দা, বিকজ অফ দা। 3 হবে 4, 3 হবে 4। 4 নাম্বার, এটা ডেন্টালের প্রশ্ন প্রিভিয়াস আসছে, উল্লেখ করেন এখানে। মেনি এমব্রেসিং সিচুয়েশন অকার্স, অনেক মানে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কিছুই বুঝলাম না। ড্যাশ মিস আন্ডারস্ট্যান্ডিং মানে ভুল বোঝাবুঝির কারণে। তার মানে এটা একটা সমর্থক কথা যে ভুল বোঝাবুঝি হয়েছে এই কারণে কোন একটা এমব্রেসিং সিচুয়েশন তৈরি হয়েছে। এখানে যেহেতু মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে সোজা কথায় নাউন বা নাউন ফ্রেজ, তাহলে সাবজেক্ট ভার্ব নাই, তাহলে এই কারণে অ্যান্সার হবে বিকজ অফ। মানে 4 এর অ্যান্সার হবে 3, 4 এর অ্যান্সার হবে 3। ওকে, আমরা 2 নাম্বার রোজে চলে যাই। এই একের সাথে কিন্তু 2 সরাসরি রিলেটেড। আমি প্রথমেই বলেছি যে বিকজ এবং বিকজ অফ এরা পরস্পর সমার্থক কথা বলে। এখানে সেম কথাটাই বলা আছে এখানে যে দো, মনে রাখবেন যেখানে দো ইউজ করা যায় এখানে অল দো ইউজ করা যায়, এখানে ইভেন দো ইউজ করা যায়। আর আমরা ছোটবেলা থেকে পড়ছি দো অল দো ইভেন দো থাকলে ওই সেন্টেন্সে কখনো কিন্তু বাট ইউজ করা যায় না, বাট বাটের মিনিংটা কিন্তু আসে। তার মানে দো, অল দো, ইভেন দো যেখানে একটা ইউজ করলে হবে, অথবা ডেসপাইট বা ইনস্পাইট। আমি আবারও বলছি ডেসপাইট অফ কিন্তু বলা যায় না, হয়তো বলবো ডেসপাইট, নয়তো বলবো ইনস্পাইট অফ, সত্ত্বেও। আর এগুলো হচ্ছে যদিও। আমরা এবার বলি যে সেন্টেন্সে পরস্পর বিপরীত ধারণা বোঝাতে, আগেটা ছিল সমার্থক ধারণা, এবার উল্টো ধারণা বোঝাতে আমরা দো, অল দো অথবা ইভেন দো ইউজ করি, আর অথবা ডেসপাইট বা ইনস্পাইট অফ ইউজ করতে পারি। আমি আগে বলেছি যে ডেসপাইট অফ হয় না, হয়তো বলতে পারবো ডেসপাইট অথবা বলতে ইনস্পাইট অফ। আমরা খেয়াল করি তাহলে কখন দো, অল দো, ইভেন দোটা কখন, আর ডেসপাইট বা ইনস্পাইট অফটা আগের মতো সেম। আমরা যদি খেয়াল করি দেখেন, হয়তো আমি ইউজ করবো দো, নয়তো অল দো, নয়তো ইভেন দো। এরা হচ্ছে ক্লজ মার্কার, এদের পরে কি থাকবে? সাবজেক্ট ভার্ব, ওই সেম সাবজেক্ট ভার্ব। যেটা ডেসপাইট বা ইনস্পাইট অফ, এদের পরে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না, নাউন বা নাউন সোজা কথা ফ্রেজ থাকবে, কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না। আমরা এক্সাম্পলে যাই দেখেন, একটু আগেই বলেছিলাম উই ওয়েন্ট আউট ড্যাশ, কিছুই বুঝলাম না। আমরা বাহিরে গিয়েছিলাম, ইট ওয়াজ রেইনি। সাধারণত বৃষ্টি হলে কিন্তু আমার বাহিরে যাওয়ার কথা না, এটা কিন্তু বিপরীত কথা বলতেছে। তারপরে আমি ইউজ করবো ওই যে দো, অল দো, ইভেন দো বা ডেসপাইট বা ইনস্পাইট অফ। খেয়াল করেন ইট ওয়াজ রেইনিং, এখানে সাবজেক্ট ভার্ব দেওয়া আছে, এখানে আমি ইউজ করলাম হয়তো ইউজ করবো দো, নয়তো ইউজ করবো অল দো, নয়তো কি ইভেন দো, একটা দিলেই কারেক্ট। পরেরটা উই ওয়েন্ট আউট ড্যাশ, কিছুই বুঝলাম না। উই ওয়েন্ট আউট আমরা বাহিরে গিয়েছিলাম, রেইনিং, দেখেন এখানে কিন্তু কোনো সাবজেক্ট ভার্ব নাই, তার মানে ফ্রেজ যে বৃষ্টি হচ্ছিল বাহিরে গিয়েছি, বিপরীত কথা। এই কারণে আমি ইউজ করব হয়তো ডেসপাইট অথবা ইনস্পাইট অফ। দেখেন বলা আছে ইনস্পাইট অফ রেইনিং অথবা ডেসপাইট অফ, ডেসপাইট রেইনিং। ডেসপাইট কিন্তু অফ বলা যায় না। পরেরটা উপরে বলেছিলাম দ্য ট্রাফিক ওয়াজ ব্যাড, পরিবহনটা ছিল খারাপ। আই অ্যারাইভড অন টাইম, দেখেন পরিবহন খারাপ, তারপরও কি করলাম আমি সঠিক সময় পৌঁছে গেলাম। এটা বিপরীত কথা, গাড়ি খারাপ তাহলে মানে তো লেট হওয়ার কথা। এই কারণে দেখেন সাবজেক্ট ভার্ব দেওয়া আছে, এই কারণে আমি ইউজ করলাম হয়তো দো, নয়তো অল দো, নয়তো ইভেন দো। নিচে আবারও দ্য ট্রাফিক ওয়াজ ব্যাড, আই অ্যারাইভ অন টাইম, পরিবহনটা খারাপ ছিল, পৌঁছে গেলাম। এখানে যেহেতু সাবজেক্ট ভার্ব নাই এই কারণে আমি হয়তো ইউজ করবো ডেসপাইট দ্য ব্যাড ট্রাফিক, অথবা আমি বলবো ইনস্পাইট অফ ব্যাড ট্রাফিক। আমরা প্রিভিয়াস প্রশ্নে চলে যাই। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, যখন আসলে অনেকে ঢোকা গিয়েছিল ড্যাশ দ্য রেইন, আমাদের মুখে মুখে ডিউ টু দ্য রেইন, না বুঝে আমরা অ্যান্সার করে ফেলছি অনেকে। আমরা যদি একটু খেয়াল করি, আমরা যদি একটু খেয়াল করি একটু ওয়েট করি।
লাইভ চলতেছে না ডিস্টার্ব হচ্ছে? চলতেছে, এটা আসতেছে না। আচ্ছা ওকে, আমরা যদি প্রিভিয়াস পোস্টে যাই, নাম্বার 1 খেয়াল করি, আমি একটু ইন্টারভিউ সমস্যা ছিল। ড্যাশ দ্য রেইন, কিছুই বুঝি নাই। দ্য ক্রিকেট ম্যাচ ওয়াজ নট ক্যান্সেল, খেয়াল করেন বৃষ্টি হয়েছিল, তার মানে কি স্বাভাবিক নিয়ম কি বৃষ্টি হলে ম্যাচটা ক্যান্সেল হওয়ার কথা, বাট ম্যাচটা ক্যান্সেল হয় নাই, মানে বুঝলাম এটা পরস্পর বিপরীত কথা। তার মানে আমি বুঝলাম হয়তো আমাকে ওই দো অল দিবে, তো ডেসপারেট জীবন একটা বসাতে হবে। খেয়াল করেন দ্য রেইন, এখানে কোনো সাবজেক্ট নাই, কোনো ভার্ব নাই, একটা নাউন আছে। তো আমি বুঝলাম আমি এখানে ইউজ করতে পারবো হয়তো ডেসপাইট বা ইনস্পাইট অফ। ডেসপাইট অফ ইউজ করা যায় না, তাহলে আমাকে বলতে হবে কি ইনস্পাইট অফ দ্য রেইন, বৃষ্টি হওয়া সত্ত্বেও ক্রিকেট ম্যাচটি ক্যান্সেল হয়নি। পরেরটা আমরা দেখি 2 নাম্বার। The young executive was chosen for the project, তাকে চুজ করা হয়েছিল, কিছুই বুঝলাম না। His lack of qualification, দেখেন তার যোগ্যতা নেই, তার কোয়ালিফিকেশন ল্যাক আছে, তারপরেও কিন্তু তাকে পছন্দ করা হয়েছে, চুজ করা হয়েছে। এটা কিন্তু পরস্পর বিপরীত, তার যোগ্যতা না থাকলে চুজ করার কথা না। এই বিপরীতের কারণে হয়তো আমি বলবো দো, অলদো, ইভেন দো, ডেসপাইট বা ইনস্পাইট অফ। যেটা এখানে সাবজেক্ট বা নাই, একটা নাউন ফ্রেজ দেওয়া আছে, এই কারণে আমি ইউজ করবো ডেসপাইট। ইনস্পাইট অফ থাকলে হইতো। Number 3, number 3, all his attempts to master the assignment he failed, আমি কিছু বুঝলাম না, সে ব্যর্থ হয়েছে, বাট তার সকল প্রচেষ্টা, খেয়াল করেন all his attempts to master, তার সকল প্রচেষ্টা ছিল। স্বাভাবিক যদি আমাদের প্রচেষ্টা থাকে তাহলে আমার সফল হওয়ার কথা, বাট আমি ব্যর্থ হয়েছি, মানে বিপরীত কথা বলতেছে। তার মানে আমি হয়তো বলবো ডেসপাইট বা ইনস্পাইট অফ, ওই টাইপের, যেহেতু আমার সাবজেক্ট বা এখানে কোনো সাবজেক্ট বার নাই, নাউন ফ্রেজ বলা আছে, তাহলে কোনটা হবে ডেসপাইট। তাহলে 3 এর অ্যানসার হচ্ছে 3। তো লাস্ট ওয়ান আমরা খেয়াল করি 4 নাম্বার। I could not sleep, I was very tired। নরমাল সেন্স কি, আমি যদি অত্যন্ত টায়ার্ড থাকি, টায়ার্ড হলে কিন্তু আমার ভালো ঘুম হওয়ার কথা, এটি স্বাভাবিক সেন্স। লেকিন বিপরীত কথা বলতেছে, টায়ার্ড ছিলাম ঘুমাতে পারি নাই, বিপরীত কথা। তার মানে দো, অলদো, ইভেন দো, ডেসপাইট বা ইনস্পাইট অফ। যদি দেখেন খেয়াল করেন এখানে সাবজেক্ট দেওয়া আছে, ভার্ব দেওয়া আছে, তাহলে আমি ইউজ করবো হয়তো দো, হয়তো অলদো, হয়তো ইভেন দো। তাহলে 4 এর অ্যানসার হচ্ছে 2, 4 হবে 2। আমরা 3 নাম্বার রুলসে চলে যাই। তো ভেরি ইম্পর্টেন্ট রুলস, আপনারা অনেকে এটা বুঝেন না যে কেন এরকম হয়। অনেক সময় দেখেন যে 5 ইয়ার্স এস যোগ হয় না, যে কেন এটা এস যোগ হলো না, এই ধরনের সমস্যা আপনাদের হয়। সেটা আছে ক্লিয়ার করবে, একটু ভালো করে আমরা বুঝি। খেয়াল করুন বলা আছে নাউন ফাংশনিং অ্যাজ অ্যাডজেক্টিভ, মানে নাউনটা কার কাজ করতেছে, অ্যাডজেক্টিভের কাজ করে, বাংলা অর্থ চাই। এটাকে গ্রামারের ভাষায় বলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। বলে কিভাবে, আমি জাস্ট ইজিলি আপনাদেরকে বুঝাই যে সংখ্যা ও নাউন মিলে যখন অ্যাডজেক্টিভ হয় এটাকে আমরা বলি হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, মাঝে একটা হাইফেন থাকে। সোজা কথায় বলি, আমি বুঝতেছি এটা নাউন, কিন্তু অবস্থানের কারণে এটা অ্যাডজেক্টিভ হয়ে যায়। আর ওখানে যদি একটা সংখ্যা আর নাউন মিলে অ্যাডজেক্টিভ হয় এটাকে বলা হয় হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এবার মূল কথায় আসি, মনে রাখবেন অ্যাডজেক্টিভের কোনো সিঙ্গুলার ফর্মও নাই, অ্যাডজেক্টিভের কোনো প্লুরালও নাই। অ্যাডজেক্টিভ সারা জীবন নিজেও মানে সে সিঙ্গুলার থাকবে, তার কোনো সিঙ্গুলার প্লুরাল কিছুই নাই। আচ্ছা, এই কারণে খেয়াল করেন, আমি জাস্ট এক্সাম্পল দিয়ে বুঝি আপনাদেরকে। I read 10 pages, খেয়াল করেন এখানে কোনো সন্দেহ নাই, 10 হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ আর পেজেস হচ্ছে নাউন, কোনো সন্দেহ আছে? 10 pages, 10 pages, ওকে। ডান পাশে খেয়াল করেন, ওকে I read a 10 page book, খেয়াল করেন এবার কিন্তু আমি 10 pages বলি নাই, কারণ এই কারণে, কারণ এখানে বুক হচ্ছে নাউন। বুক কি নাউন, বুক যদি নাউন হয়ে যায় তবে নাউনের আগে যে শব্দগুলো আছে এগুলো কার কাজ করবে, অ্যাডজেক্টিভ। দেখেন সংখ্যা আর নাউন মিলে যখন অ্যাডজেক্টিভ হয় এটাকে বলে হাইফেনেটেড অ্যাডজেক্টিভ, মাঝে একটা হাইফেন দেওয়া আছে, পরীক্ষার হাইফেনটা থাকে না। এখানে কিন্তু 10 পেজেস বলা যাবে না, কি বলতে হবে 10 পেজ, কারণ এখানে অ্যাডজেক্টিভে কাজ করতেছে। সেম ভাবে হি ইজ 5 ইয়ার্স, খেয়াল করেন 5 ইয়ার্স, ঠিক আছে 5 বছর, 5 ইয়ার্স, এখানে 5 হচ্ছে নাউন আর সরি 5 হচ্ছে অ্যাডজেক্টিভ আর ইয়ার্স হচ্ছে নাউন, কোনো সন্দেহ নাই, ওকে। ডান পাশে খেয়াল করেন উই নিড আ 5 ইয়ার্স এক্সপেরিয়েন্স, খেয়াল করেন 5 ইয়ার্স কিন্তু বলি নাই, কারণ এক্সপেরিয়েন্স হয়ে গেছে নাউন, এক্সপেরিয়েন্স হচ্ছে নাউন,
তার মানে এই ফাইভ এবং ইয়া সংখ্যা এবং নাউন মিলে যখন অ্যাডজেক্টিভে কাজ করে এটাকে আমরা বলি নাউন ফাংশন অ্যাডজেক্টিভ অথবা হাইফেনেটেড অ্যাডজেক্টিভ। এখানে এস বসানো যাবে না, কারণ সে এখানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে। ওকে, দেখেন সেম ভাবে ডেন্টালে কোন একটা কোশ্চেন আছে, এটা অনেকে আপনারা আমাকে প্রশ্ন করেছেন অনেকবার। এই কোশ্চেনটা ডেন্টালের 7-8 সালে আসছে, একটা ট্রান্সলেশন। আমার 5 বছর বয়সের মেয়ে মিনি একতা কথা না বলে থাকতে পারে না। খেয়াল করেন, কথা না বলে থাকতে পারে না। আমি খেয়াল করি এখানে মাই 5-year old daughter মিনি। খেয়াল করেন এখানে মিনি হচ্ছে নাউন। এই নাউনের আগে যতগুলো ওয়ার্ড আছে মিনির আগে এই প্রত্যেকটা এখানে অ্যাডজেক্টিভে কাজ করবে। এখানে অ্যাডজেক্টিভের কোনো সিঙ্গুলার নাই, প্লুরাল নাই। এখানে কিন্তু ইয়ার্স বলা যাবে না, কি বলতে হবে ইয়া, সবই ঠিক আছে। ক্যান নট যেহেতু আমরা সবাই জানি ক্যান নট হচ্ছে মডাল ক্যান, মডাল বা সকল মডাল ভার্বের পরে ভার্বের বেস ফর্ম বসে, এই কারণে এটা হচ্ছে না, লিভিং না হবে লিভ বা। আমরা অপশন সি তে বি পরে আসতে থাকেন। এখানে মিনি হচ্ছে নাউন, ইয়ার্স বলা যাবে না। 5 ইয়ার ঠিক আছে, ক্যান নট বলা আছে, ক্যান নট এর পরে ভার্বের বেস ফর্ম, এখানে লিভস বলা যাবে না। তাহলে অ্যানসার হচ্ছে অপশন বি। একের অ্যানসার হচ্ছে 2, একের অ্যানসার হচ্ছে 2 অপশন বি বাংলাদেশ। দেখেন মাই 5-year old daughter মিনি, এখানে হাইফেনটা দেওয়া নাই, ক্যান নট লিভ উইদাউট চিকেনি। আমরা কি সবাই ক্লিয়ার? এটা আশা করি এটা ক্লিয়ার। আমরা 4 নাম্বার রুলসে চলে যাই। ওকে, আমরা সবাই পরিচিত, একটা হচ্ছে বিসাইডস আর একটা কি বিসাইড, দুইটাই কিন্তু প্রিপজিশন, দুইটাই হচ্ছে প্রিপজিশন। যখন আমরা বিসাইডস বলি এর মানে হচ্ছে, খেয়াল করেন বিসাইডস ব্যতীত বা ছাড়া, মানে হচ্ছে সে হচ্ছে উইদাউট এ মিনিং দিচ্ছে, এক্সেপ্ট মিনিং দিচ্ছে, দ্যাট মিন্স ইন অ্যাডিশন টু, অধিকন্তু যেটা আমরা বলি। আর বিসাইড মানে হচ্ছে পাশে। খেয়াল করেন বিসাইড মানে কি পাশে, নিয়ার, এটাও কিন্তু প্রিপজিশন। তার মানে জাস্ট আমাকে একটু মিনিংটা বুঝতে হবে যে বিসাইডস মানে হচ্ছে ব্যতীত বা ছাড়া, আর বিসাইড মানে হচ্ছে পাশে, নিয়ার, নিকটে, দুটাই কিন্তু প্রিপজিশন। আমাকে সেন্টেন্সের মিনিং দেখে বোঝাতে হবে কোনটা বসবে। দেখে বলা আছে কারেক্ট ইনকারেক্ট বলা আছে, একটু খেয়াল করি আমরা, জাস্ট দৌড়ি। বিসাইড মার্জ এক ধরনের নাম, মার্জার যে বলি, রহিম করিম যেটাই বলি। 3 কাপলস আর ইনভাইটেড, 3টা কাপলকে ইনভাইটেড করা হয়েছে। তার মানে কি ওই করিম ছাড়াও, মার্জার ছাড়াও, ওদের ছাড়াও, তার মানে কি ব্যতীত মিনিং দিচ্ছে। তার মানে এই কারণে আমরা কি অ্যান্সার বলবো? আমি বলবো কারেক্ট হবে বিসাইডস। কি হবে? বিসাইডস। তাই করে পরেরটা ইনকারেক্ট। আই সেড বিসাইডস হিম, আমি তার পাশেই বসেছিলাম, ব্যতীত না। তার মানে কি বিসাইডস না, কি হবে বিসাইড। কারেক্ট অ্যান্সার হচ্ছে আই সেড বিসাইড হিম। আমি আবারও বলি বিসাইডস এবং বিসাইড দুইটাই কিন্তু প্রিপজিশন। দেখেন মেডিকেলের পরীক্ষা আছে, এই বইগুলি ছাড়াও আমার অনেকগুলি বই আছে, এই বই ছাড়াও, তার মানে ব্যতীত। তাহলে আমি কি বলবো বিসাইড না বিসাইডস? অবশ্যই বলবো বিসাইডস। বিসাইডস দিস বুক, অপশন এ। আই হ্যাভ মেনি আদার বুকস হতে পারে, বিসাইড হবে না, বিসাইড হবে না, বিসাইড হবে না। তার মানে কি হবে অপশন এ। এই বইগুলি ছাড়াও আমার আরো অনেক বই রয়েছে, এই ব্যতীত বা ছাড়া। তাহলে একের অ্যান্সার হবে এক, একের অ্যান্সার হবে এক। নাম্বার 2, উই নিড $200, আমাদের $200 দরকার। কিছুই বুঝলাম না, খেয়াল করি। দিস টু পে ফর এভরিথিং, অর্থাৎ আমার আরো দরকার, অধিকন্তু দরকার, বেজে দরকার, অর্থাৎ যেটা আছে আরো লাগবে আমার, পাশে না। তাহলে কোনটা হবে? অবশ্যই বিসাইডস, অর্থাৎ যা আছে তাছাড়াও আমার আরো $200 দরকার। তাহলে 2 এর অ্যান্সার হবে 2, 2 এর অ্যান্সার হবে কি 2। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন নাম্বার 1, আই স্পেন্ড সাম টাইম, আমি কিছু সময় কাটিয়েছি, সিটিং বসে, ড্যাশ বাই এলিং মাদার, আমার কি আমার অসুস্থ মায়ের, বোঝাই যাচ্ছে পাশে বোঝাচ্ছে। তাহলে কোনটা হবে? বিসাইডস। একের অ্যান্সার হবে এক, একের অ্যান্সার হবে এক্স। আমরা 5 নাম্বার রুলসে চলে যাই। যদি আমরা জানি এটা যে আনলেস, আনলেস কিন্তু নেগেটিভ, আনটিল, আনটিল মানে কিন্তু একটাই,
মানে যেটা আমরা দুইটা বলি এল বলি, একটা আনটিল, লেস্ট। আমরা সবাই জানি যে এই তিনটা ওয়ার্ড কিন্তু নেগেটিভ। এরা যখন থাকে ওই অংশে আর নেগেটিভ কোনো আনা যাবে না, হয়তো ওই নেগেটিভ রাখতে হবে না, এটাকে রাখতে হবে। আনলেস যদি না, আনটিল মানে যতক্ষণ পর্যন্ত, লেস যাতে না বা ভয় পাচ্ছে এমন, যে এই শব্দগুলোর পরে মানে এইটা যখন সেন্টেন্সে বসে এর পরের অংশে কোনো নেগেটিভ শব্দ আর ইউজ করা যাবে না। এখানে একটু মনে রাখবেন সবাই, আমি জাস্ট বলে দিই আপনাদেরকে যে টিল, আনটিল অথবা অ্যাজ সুন অ্যাজ, এদের কিন্তু আগে এবং পরে একই টেন্স ব্যবহার করা হয়। অর্থাৎ আগে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট তাহলে প্রো প্রেজেন্ট ইনডিফিনিট, আগে যদি থাকে পাস্ট ইনডিফিনিট পরেও কি পাস্ট ইনডিফিনিট, সাধারণত পাস্ট যদি থাকে। খেয়াল করেন ওয়েট হিয়ার আনটিল আই ডোন্ট রিটার্ন, খেয়াল করেন আনটিল যেহেতু আছে ওই অংশে আর নেগেটিভ বসানো যাবে না। কি বলবো? ওয়েট হিয়ার আনটিল আই রিটার্ন, প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট টেন্স। খেয়াল করেন দেখেন বিসিএস এর পরীক্ষা আসছে, হি ওয়েটেড আনটিল যেহেতু আছে, খেয়াল করেন ওয়েটেড আগেও যেই টেন্স পরেও একই টেন্স, তাহলে কোনটা আগে পাস্ট ইনডিফিনিট পরেও পাস্ট ইনডিফিনিট। টুক অফ মানে টেক অফ থেকে টুক অফ মানে উড্ডয়ন করা, তাহলে একের অ্যান্সার হচ্ছে 2। টেন বিসিএস আসছে, খেয়াল করেন চুজ দ্য কারেক্ট অ্যান্সার, হাউ লং ডিড ইউ ওয়েট, কিছু বুঝলেন? টিল লাঞ্চ টাইম হতে পারে, till he came until 6 o'clock since, খেয়াল করেন অপশন বি। how long did you wait, এখানে তো পাস্ট ফর্ম আছে, পাস্ট অতীত, তার মানে আমি বুঝলাম পাস্ট ইনডিফিনিট পরেও কি হবে পাস্ট ইনডিফিনিট, till he came, দুই হবে দুই হবে 2। চলো রুলস আমরা সবাই জানি, আবার একটু রিপিট করি, এটা প্রায় পরীক্ষা আসে যে হোম, অ্যাব্রোড, হিয়ার, দেয়ার, এগুলো যখন অ্যাডভার্ব হয়ে যায় এদের পূর্বে কিন্তু তখন আর টু বসানো যায় না। আমি আবার বলছি, এরা যখন অ্যাডভার্ব হয় কি হয়? অ্যাডভার্ব হয়, এদের পূর্বে আমরা প্রিপজিশন হিসাবে টু আনতে পারবো না। যেমন আই উইল গো টু হোম না, কিংবা আই উইল গো হোম, আই উইল গো হোম, এখানে হোম কিন্তু অ্যাডভার্ব, হোম কি অ্যাডভার্ব। প্রিভিয়াস পরীক্ষা আছে, খেয়াল করেন আই ওয়ান্ট টু গো ড্যাশ অ্যাব্রোড, বিদেশে, তার মানে কোনো প্রিপজিশন বসানো টু বসানো যাবে না, তাহলে কোনটা হবে? নো প্রিপজিশন, নো প্রিপজিশন, এক হবে দুই। I want to go home after my studies, here home, খেয়াল করেন টু গো হোম, এখানে হোমটা কোন পার্টস অফ স্পিচে কাজ করে? আমি আগেই বলেছি অ্যাডভার্ব, মানে এখানে হোম হচ্ছে অ্যাডভার্ব, তাহলে 2 হচ্ছে 4, 2 এর অ্যান্সার হবে 4। 7 নম্বর রুলস, ওকে। আমরা সবাই জানি যে যাতায়াতের যখন মাধ্যম থাকে ওই মাধ্যমে আমরা বাই ইউজ করি, তার একটু ব্যতিক্রম আছে। যদি নিজের শক্তিতে যাই তখন আমরা কি ইউজ করি? অন। অর্থাৎ আমরা বাসে যাই, ট্রেনে যাই, লঞ্চে যাই, প্লেনে যাই, যেই মাধ্যমে যাই যাতায়াতের মাধ্যমের পূর্বে আমরা কি বসাবো? বাই বসাবো। শুধুমাত্র যখন নিজের শক্তিতে, যেমন আমি আমার নিজের পায়ে দিয়েছি, তখন আমরা কি ইউজ করবো? অন ইউজ করবে। তার সাথে কিছু আরেকটা আমরা এক্সট্রা যোগ করি, আমরা সবাই জানি এগুলো, যে আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝে আমার জন্য ক্লিয়ার হবে। খেয়াল করি আমরা আই উইল গো দেয়ার, আমি ওখানে গিয়েছি, আমি বলতে পারবো বাই ট্রেন, বাই বাস, বাই বোট, বাই লঞ্চ, বাই প্লেন বা বাই এয়ার, যেটাই বলি। অর্থাৎ যাতায়াতের একটা মাধ্যম আছে, আমরা এখানে বাই ইউজ করলাম। নিচে আবার দেখেন আই উইল গো দেয়ার, আমি গিয়েছি সেখানে নিজের পায়ে হেঁটে, অন ফুট, অন হর্সব্যাক, অন বাইসাইকেল। খেয়াল করেন ফুট নিজের পায়ে অন হবে, হর্সব্যাক নিজের শক্তিতে যায় এখানে অন হবে, বাইসাইকেল নিজের শক্তিতে যায় এখানে কি হবে? অন হবে। তার মানে অন ফুট, অন হর্সব্যাক, অন বাইসাইকেল হচ্ছে ব্যতিক্রম, এগুলো ছাড়া বাদ বাকি ক্ষেত্রে আমরা কি ইউজ করবো? বাই ইউজ করবো। হি কেম হিয়ার বাই ফুট না, কি হবে? হি কেম হিয়ার অন ফুট, নিজের পায়ে। হি উইল গো অ্যাব্রোড অন এয়ার না, বিদেশে গেছে কি হবে? বাই এয়ার, বাই এয়ার মাধ্যমে গিয়েছে। আমরা খেয়াল করি 29 বিসিএস পরীক্ষায় নিচে কোনটি কারেক্ট সেন্টেন্স? দে ট্রাভেল টু সাভার অন ফুট, এক হতে পারে।
অপশন বি, দে ট্রাভেল টু সাভার বাই ওয়াকিং, নিজের পায়ে গেছে, বাই হবে না। দে ট্রাভেল টু সাভার, তারা তো নিজের পায়ে, তাতে একজনকে আরেকজন পায়ে হেঁটে যাবে নাকি? নিজের পায়ে হেঁটে গেছে, এখানে দেওয়ার বলে কোনো প্রয়োজন নেই, অতিরিক্ত সংযোজন। দে ট্রাভেল টু সাভার বাই ফুট হবে না, তাহলে কোনটা হবে? একের অ্যান্সার হবে এক। দে ট্রাভেল টু সাভার অন ফুট, দে ট্রাভেল টু সাভার অন ফুট, এক হবে এক। 2 নাম্বার, মাই ফ্রেন্ড অলওয়েজ গোজ ফুট, নিজের পায়ে গেছে, তাহলে কোনটা হবে? অন এ ফুট, একটি পায়ে, এক পায়ে যায় নাই, তাহলে কোনটা হবে? অন ফুট, অন ফুট। 2 হবে 4, 2 হবে 4। আমরা 8 নাম্বার, খুব সহজ জিনিস, বাট মাঝে মাঝে আমাদের পরীক্ষা এসে আমাদের ঝামেলা করে, তাদের উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, খেয়াল করেন। মূল শব্দ কিন্তু হ্যাং, HANG, হ্যাং, এটা আমার মূল শব্দ। এই হ্যাং এর দুইটা পাস্ট ফর্ম আছে, আবার দুইটা পাস্ট পার্টিসিপল ফর্ম আছে, বাট মিনিং কিন্তু এক না। তাহলে আমরা একটু দেখি, যখন আমরা হ্যাং নরমালি তার সাথে যখন ইডি যোগ করলাম, হ্যাং হ্যাং, এটা হচ্ছে ফাঁসি দেওয়া অর্থে, অর্থাৎ ফাঁসি দেওয়ার ক্ষেত্রে আমরা হ্যাং ইউজ করলাম। আর কোনো কিছু ঝুলাবো টাঙাবো, মূল শব্দ হ্যাংই থাকবে, হাং 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 হাং। সহজে মনে রাখার জন্য বলে দেই, ফাঁসি দিতে রশিটা একটু বড় লাগে, ওয়ার্ডটাও বড়, দেখেন হ্যাং হ্যাং, এটা হচ্ছে ফাঁসি দেওয়ার ক্ষেত্রে। আর কোনো কিছু ঝুলানো টাঙানোর ক্ষেত্রে হাং হাং। আমরা একটু দেখি, লেখা আছে ইনকারেক্ট, কেন ইনকারেক্ট? সে মার্ডার করেছে, তাহলে কোনটা হবে? হ্যাং, কোনটা হবে? হ্যাং। সে পিকচার একটা লাগাইছে ওয়ালের মধ্যে, অন দা ওয়াল, তাহলে কোনটা হবে? হাং, কোনটা হবে? হাং, HUNG, হাং। সোজা কথা, যদি ফাঁসি বোঝায় তাহলে হবে জাস্ট ইডি যোগ করবো, কোনো কিছু ঝুলাবো টাঙাবো, হাং হাং। কি বলছে দেখি, প্রিন্সিপাল ফাঁসি দিবে না, সে একটা নোটিশ টাঙানোর কথা বলেছে, তাহলে কোনটা হবে? টু বি হাং, টু বি হাং, টু বি পরে ভার্বের বি3 বসে, এক হবে 3। 2 নাম্বার, ড্যাশ মার্ডার, মার্ডার করেছে, ওয়াজ, তাহলে পেসিভে যাবে, তাহলে কোনটা হবে? হ্যাং, 2 হবে 2, 2 হবে 2। 9 নাম্বার ওর সময় একটু ভালো করে বোঝার চেষ্টা করবো। 9 নাম্বার আমরা খেয়াল করি, 9 নাম্বারটা, যে অনেক সময় আমরা ঝামেলায় পড়ি যে আমি এভরি কোথায় বসাবো আর ইজ কোথায় বসাবো। আমি জাস্ট একটা ভালো করে ধরি তাহলে বুঝবেন। দেখেন এভরি শব্দটার মিনিংটা কিন্তু অনেকটা অল বলা আছে, দেখেন এভরি সমান সমান অল বলা আছে, অনেকটা অল এর মিনিং দেয়। আর ইচ মানে হচ্ছে প্রত্যেকটা, মানে সিঙ্গুলার সিঙ্গুলার ভেঙে ভেঙে যেটা। তার মানে আমি সোজা কথা যদি বলি যে এভরি দ্বারা অনেকটা অল মিনিং দিচ্ছে, আর ইজ দ্বারা সিঙ্গেল এক একটা মিনিং দিচ্ছে ইজ দ্বারা। আর আরেকটু সহজ করে বলি, নিয়মিত বিরতি দিয়ে কোনো ঘটনা ঘটলে আমরা এভরি ইউজ করি, নিয়মিত একটা বিরতি থাকবে, আর এমনিতে আমরা ইচ ইউজ করি। ইচ অফ বলা যায় কিন্তু এভরি অফ বলা যায় না। আবার বলি, ইচ অফ বলা যায়, এভরি অফ বলা যায় না, এভরি অফ বলে কিছু নেই। আমরা এক্সাম্পল ধরি, তাহলে আমার জন্য কি হবে? খেয়াল করি আমরা, এভরি অফ আস ইজ ভেরি কাইন্ড। খেয়াল করেন, আমি একটু আগে বলেছিলাম যে এভরি বলে কি নাই, কি হবে? ইচ অফ, ইচ অফ প্রত্যেককে বোঝাচ্ছি। there is a bus 10 minutes, নিয়মিত বিরতি দিয়ে 10 মিনিট পর পর, নিয়মিত বিরতি, এই কারণে হবে কি এভরি, ইচ নয়, কি এভরি 10 মিনিটস। তার মানে সোজা কথা, প্রত্যেকটা বোঝালে আমরা ইচ ইউজ করব অথবা ইচ অফ বলা যায়, আর নিয়মিত বিরতি হলে আমরা কি ইউজ করব? এভরি ইউজ করব, বাট এভরি অফ হয় না। আমরা প্লিজ, আমরা বই খুলতে যাবো না, বইয়ে দেওয়া দরকার নেই, আমরা শীট ধরি, শীটটা পড়লে এনাফ। আমরা রুল টেনে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রুলস, ডিউরিং আর হোয়াইল, একদম ইজি এগুলো। যে আমরা অনেক সময় ঝামেলা, দেখতে খুব ইজি মনে হচ্ছে, পরীক্ষার হলে যদি আমি আইডেন্টিফাই না করতে পারি, মনে না থাকে রুলস, কিন্তু ঝামেলা করে যাবো। যে কোথায় বসে ডিউরিং আর কোথায় বসে হোয়াইল, একদম সিম্পল। যে ডিউরিং এর পরে কোনো সাবজেক্ট ভার্ব থাকবে না, ডিউরিং এর পরে একটা ফ্রেজ থাকবে, একটা নাউন থাকবে, প্রোনাউন থাকবে, এই গ্রুপ অফ ওয়ার্ড থাকবে, মানে এক কথায় ফ্রেজ থাকবে। আর হোয়াইল এর পরে একটা সাবজেক্ট থাকবে, ভার্ব থেকে লেখা আছে, হোয়াইল এর পরে কি থাকবে? একটা সাবজেক্ট, একটা ভার্ব। মানে সোজা কথায় যদি কোনো সাবজেক্ট ভার্ব না থাকে তাহলে আমি ইউজ করব ডিউরিং, আর যদি সাবজেক্ট ভার্ব থাকে আমি ইউজ করব কি? হোয়াইল। আমরা একটা এক্সাম্পল করে ধরি, বলা আছে ইনকারেক্ট,
we went to Cox's Bazar dash our holiday, our holiday এটা কিন্তু একটা গ্রুপ অফ ওয়ার্ড বা ফ্রেজ, সাবজেক্ট ভার্ব নাই, এই কারণে while বলা যাবে না, কি বলতে হবে ডিউরিং, কি বলতে হবে ডিউরিং। আবার দেখেন পরেরটা যাই, I went to Cox's Bazar during I was on holiday, দেখেন এখানে সাবজেক্ট ভার্ব দেওয়া আছে, আবার ডিউরিং বলা যাবে না, কি বলতে হবে while I was on holiday, on holiday। আমরা এই রিলেটেড প্রশ্ন দেখি ডিউতে আসছে, আমরা গত ক্লাসে বলেছিলাম এগুলোকে বলে পিন পয়েন্টিং এরর। কোথায় ভুল আছে বের করেন। When our vacation we plan to spend 3 days cover driving, যদি এটা ডেজ বলা না, এখানে ডে বলা উচিত ছিল, এটাও কিন্তু এক ধরনের ভুল, বাট আমরা বড় ভুলটা কিন্তু শুরুতে পেয়েছি। দেখেন ড্যাশ আওয়ার ভ্যাকেশন হচ্ছে আমার ফ্রেজ, এখানে সাবজেক্ট ভার্ব নাই, এখানে আমি হোয়াইল ইউজ করতে পারবো না, আমাকে ইউজ করতে হবে কি ডিউরিং আওয়ার ভ্যাকেশন। তাহলে আমি ভুলটা কোথায় পাইলাম, ভুলটা হচ্ছে অপশন এ তে। এখানে হোয়েন না হোয়াইল না, আমার বলা উচিত ছিল ডিউরিং, এক হবে এক, এখানে আমার ভুল আছে। আমরা একটু 11 নম্বরে চলে যাই। আমরা প্রায় দেখি আপনারা যে অন টাইম আর ইন টাইম নিয়ে ঝামেলা করেন, বা এক্সাম্পল গুলো নিয়ে আপনাদের একটু সমস্যা হয়। আমি জাস্ট মূলত নিয়মটা আপনারা ঠিকই জানেন, এক্সাম্পল গুলো আপনারা ধরতে পারেন না, ওই এক্সাম্পল গুলো ধরে দেওয়ার জন্যই আসছি, যেটা এই নিয়মটা। অন টাইম দ্যাট মিন্স হচ্ছে পাংচুয়াল টাইম, একুরেট টাইম। ক্লাস ছিল 7:30, 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরেও না, ওই যে 7:30 আমি এক্স্যাক্টলি শুরু করলাম, এটাকে বলা হয় অন টাইম পাংচুয়াল টাইম, সময়নিষ্ঠ টাইম। আর আমরা সবসময় মানুষকে সময়নিষ্ঠ হওয়ার জন্য বলি, ইন টাইম হওয়া দরকার নাই। আর ইন টাইম মানে কি জাস্ট 1 সেকেন্ড আগে হোক, 1 ঘন্টা আগে হোক, 10 মিনিট আগে হোক, এটাকে আমরা বলি ইন টাইম। মানে সোজা কথা, যদি 7:29 হয় সেটা হবে ইন টাইম, আর যদি 7:30 হয় সেটা হবে কি অন টাইম। আমরা এক্সাম্পল বলে ধরি, এখানে প্রথমে এক্সাম্পলটা অনেকবার বিভিন্ন পরীক্ষা আসছে। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা অপশন এ লিখি দ্য ট্রেন ইজ রানিং। আমরা সবাই জানি যে ট্রেন, বাস, বাস না, ট্রেন এবং হচ্ছে আমাদের এয়ার। আমি আবারও বলি ট্রেন এবং হচ্ছে আমাদের এয়ার, এগুলোকে আমরা সবসময় অন টাইম ধরি। যদিও 2 মিনিট লেট হয়, এটা নিয়ে আসলে আমরা ওই বিতর্কে যাব না। আমি আবারও বলি যে একটা হচ্ছে এয়ার মানে দ্যাট মিন্স প্লেন, আর একটা হচ্ছে কি ট্রেন, এগুলো আমরা ধরে নিই হচ্ছে অন টাইম, আর বাদ বাকি মোটামুটি এগুলো হচ্ছে অন টাইম না, এগুলো এক একটা ভাবে চলে। খেয়াল করেন দ্য ট্রেন ইজ রানিং, ট্রেন সবসময় অন টাইমে চলে, তাহলে ইন টাইম না। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, তাহলে একের অ্যান্সার হচ্ছে 2, একের অ্যান্সার হচ্ছে 2। দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, দ্য ট্রেন ইজ রানিং অন টাইম, কারণ এটা সময়নিষ্ঠ টাইমেই চলে। আবার মূলত এই রুলসে আসার উদ্দেশ্য হচ্ছে এক্সাম্পল গুলো আপনারা ক্লিয়ার করে দেওয়া। দ্য বাস ওয়াজ লেট দিস মর্নিং, আজ সকালে বাসটা লেট ছিল, বাট ইট ইজ ইউজুয়ালি, মানে কি বলছে বাট দ্বারা কিন্তু ঠিক এই পাশে বিপরীত বলতে হবে। আজকে সকালে বাসটা ছিল লেট, তার মানে কি ইউজুয়ালি বাসটা সঠিক সময়েই আসে, কখনো লেট করে না। তার মানে বুঝলাম অবশ্যই আমাকে বলতে হবে অন টাইম। দ্য বাট ইজ ইউজুয়ালি অন টাইম, বাট আজকে লেট অন টাইম। এক হচ্ছে 3। সবচেয়ে বিতর্কে এই প্রশ্নটা নিয়ে। দ্য ড্রাইভার স্টপড, খেয়াল করেন যে ইন টাইম বলবো না অন টাইম বলবো, খেয়াল করেন যে সেটা একেবারে সময়নিষ্ঠ। যদি অন টাইম বলি, খেয়াল করেন অন টাইম, তার মানে অলরেডি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তখন আর থামায় কিন্তু লাভ নাই। তার মানে কি একেবারে অ্যাক্সিডেন্টের পূর্ব মুহূর্তে, তাহলে আমাকে অবশ্যই বলতে হবে ইন টাইম, ইন টাইম। 1 হবে 2 হবে 1, 2 হবে 1, অ্যাক্সিডেন্টের জাস্ট পূর্ব মুহূর্তে, কারণ অন টাইম বলে অ্যাক্সিডেন্টটা কিন্তু অলরেডি হয়ে গেছে। 3 নাম্বার the bus was slow, আমি ওই যে বলেছিলাম although বিপরীত, যদিও বাসটা ছিল স্লো, তার মানে একেবারে বিপরীত কথা বলবি। তার মানে কি তারা সময় মতো পৌঁছে গেছে, তার মানে কি বলতে হবে অন টাইম, অন টাইম। যদিও বাসটা ছিল স্লো, ওই যে বললাম although বিপরীত বলতে হয়, বাট সে সময় মতো পৌঁছে গেছে, কি হবে অন টাইম। 4 নাম্বার the groom arrived at the community center exactly তো বুঝেই যদি একবার সঠিক সময় আসতে কোনটা হবে অন টাইম। 4 হবে 2। আমরা 12 নম্বর রুলস একটু জাস্ট একবার নিজেরাই পড়ার চেষ্টা করি, একবার নিজেরা পড়ি, জাস্ট কি বোঝার চেষ্টা করি আপনারা, জাস্ট বুঝেন।
আমরা যেহেতু বয়স চেঞ্জ করেছি সবাই জানি যে যখন নো থাকে, নো বার্বটার পরে নো দিয়ে যদি আমরা পেসিভ করতে চাই, স্বাভাবিক পেসিভ করলে সেটা নোন আসবে, তারপরে টু বসবে, এটি স্বাভাবিক নিয়ম, এটা ব্যতিক্রম নিয়ম বয়েজ চেঞ্জের। কিন্তু যখন নো দ্বারা আত্মপরিচয় অর্থ প্রকাশ করে তখন আমরা ইউজ করি বাই। ইউজ করি বাই। খেয়াল করেন, আমরা এক্সাম্পল ধরি, এ ট্রি ইজ নোন। এখানে কিন্তু পেসিভের কিছু না, একটা গাছ আমরা প্রায় বলি ফলের মাধ্যমে পরিচিত, তাহলে আত্মপরিচয় বোঝাচ্ছে, এখানে আমরা ইউজ করবো বাই। যদি পেসিভ ভয়েস হতো, পেসিভ সেন্স নরমাল সেন্স বোঝাতো, তাহলে আমরা ইউজ করবো তখন টু। তার মানে কি হবে, এ ট্রি ইজ নোন বাই ইটস ফ্রুটস, এখানে আত্মপরিচয় বোঝাচ্ছে, এই কারণে আমরা ইউজ করলাম বাই। সেই গাছ তার ফলের মাধ্যমে পরিচিত হয়। খেয়াল করেন, দ্য ম্যান ইজ নোন বাই মি। খেয়াল করেন, এটা কিন্তু পেসিভ, আমার মাধ্যমে পরিচিত, আমার দ্বারা। তার মানে কি, এটা পেসিভ, নরমাল পেসিভ সেন্স, তাহলে কোনটা হবে, দ্য ম্যান ইজ নোন টু মি। লোকটি আমার মাধ্যমে পরিচিত নয়, আমার কাছে পরিচিত, আমার কাছে পরিচিত। তাহলে এখানে কি, দ্য ম্যান ইজ নোন টু, নোন টু নরমাল যে পেসিভ সেন্স, আর যে আত্মপরিচয় বোঝায় আমরা ইউজ করি বাই। another important rules, একদম সোজা। আমরা প্রায় ঝামেলায় পড়ি যে নো কখন বসাবো আর নট কখন বসাবো। সোজা কথা মনে রাখবেন, নো প্লাস নাউন, নো প্লাস নাউন, নো এর পরে নাউন থাকবে, আর নট এর পরে কোনো একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব থাকে। তাহলে সোজা কথা যে নো প্লাস নাউন, নট প্লাস অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। আমাদের এক্সাম্পল খেয়াল করেন, নো ড্যাশ। দেখেন ইন্টারেস্ট কিন্তু ভার্ব হয়, ইন্টারেস্ট নাউন হয়, এই ইন্টারেস্ট হচ্ছে নাউন, তার মানে এই কারণে আমি নট বলতে পারবো না, আমাকে বলতে হবে আই হ্যাভ নো ইন্টারেস্ট। নো ইন্টারেস্ট, নো প্লাস নাউন। ইন্টারেস্টেড, দেখেন এটা কিন্তু পার্টিসিপল হয়ে গেছে, মানে অ্যাডজেক্টিভের কাজ করতেছে, তার মানে অ্যাডজেক্টিভ আছে, তাহলে কি বলবো, নো ইন্টারেস্টেড না, কি বলবো, নট ইন্টারেস্টেড। আই এম নো গুড, আই এম নট গুড। আই এম নো ওয়েল, আই এম নট ওয়েল। তার মানে নো প্লাস নাউন, নট প্লাস অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব। দেখেন 24 বিশেষ পরীক্ষা আছে, আই হ্যাভ ড্যাশ ইন্টারেস্ট ম্যাটার, মানে এই ইন্টারেস্ট। খেয়াল করেন, এই যে ইন্টারেস্ট হচ্ছে নাউন, তার মানে সহজেই বুঝে গেলাম এখানে নট নয়, হবে হচ্ছে নো। একের অ্যান্সার হবে 4, এক হবে 4। চোদ্দ নম্বরে যাই। আমি প্রথম ক্লাসে কিন্তু আপনাদেরকে এই যে ইকোনমিক্যাল পার্থক্য পড়িয়েছি, আরেকবার জাস্ট আপনাদেরকে রিমাইন্ডার দেই। মূল শব্দ হচ্ছে ইকোনমাইজ, এটা হচ্ছে ভার্ব, অর্থায়ন করা। তার নাউন ফর্ম হচ্ছে ইকোনমি। এই ইকোনমি নাউনের দুইটা অ্যাডজেক্টিভ আছে, একটা হচ্ছে ইকোনমিক, একটা হচ্ছে ইকোনমিক্যাল। দুইটাই কিন্তু অ্যাডজেক্টিভ, বাট দুটো মিনিং এক না। যদি বলি ইকোনমিক, এর অর্থ হচ্ছে অর্থনৈতিক। যদি বলি ইকোনমিক্যাল, তার অর্থ হচ্ছে মিতব্যয়ী বা সস্তা। দুটোই কিন্তু অ্যাডজেক্টিভ। তার মানে আমাকে সেন্টেন্সের মিনিং করে বলতে হবে কখন বসবে ইকোনমিক আর কখন বসবে ইকোনমিক্যাল। জাস্ট আমরা এক্সাম্পল বলি, দ্য কান্ট্রিজ ড্যাশ, দেশের মিতব্যয়ী অবস্থা নাকি অর্থনৈতিক অবস্থা, বুঝে যাচ্ছে কি, অর্থনৈতিক অবস্থা। তাহলে ইকোনমিক্যাল হবে না, হবে কি, ইকোনমিক, দেশের অর্থনৈতিক। আবারও, হি ইজ ভেরি ইকোনমিক, সে অত্যন্ত অর্থনৈতিক। হইল কথাটা, সে অত্যন্ত মিতব্যয়ী। তাহলে কোনটা হবে, হি ইজ ভেরি ইকোনমিক্যাল, হি ইজ ভেরি ইকোনমিক্যাল, মিতব্যয়ী, মিতব্যয়ী। পুরো নাম্বার ভালো করে আমরা বুঝবো। সেম ওই মূল শব্দ হিস্টোরি, এই হিস্টোরি নাউনের দুইটা অ্যাডজেক্টিভ ফর্ম আছে, একটা হচ্ছে হিস্টোরিক আর একটা হচ্ছে হিস্টোরিক্যাল। মিনিং কিন্তু একই। জাস্ট সোজা কথা মনে রাখবেন, যদি বলি হিস্টোরিক, অত্যন্ত রক্তবহুল, গণনাবহুল, স্মৃতিবহুল, মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি কোনো ঘটনা হয় সেক্ষেত্রে আমরা ইউজ করি হিস্টোরিক। আর এমনিতে অতি পুরনো, অস্তিত্ব ছিল, ব্যক্তির অস্তিত্ব, বিভিন্ন ঘটনা ঘটেছিল, এমন যদি বোঝায় তাহলে আমরা ইউজ করি হিস্টোরিক্যাল। দেখেন বলা আছে এখানে, অতীতে যার অস্তিত্ব ছিল, এমন কোন ব্যক্তির ক্ষেত্রে অতীত ঘটেছিল, এমন কোন ঘটনার ক্ষেত্রে আমরা ইউজ করব হিস্টোরিক্যাল। আর অতীব গুরুত্বপূর্ণ বিবেচনা হলে আমরা ইউজ করব হিস্টোরিক। যেমন আমি যদি নরমালি আমাদের পলাশী যুদ্ধের কথা বলি,
মহান ভাষা আন্দোলনের কথা বলি, আমাদের স্বাধীনতা যুদ্ধের কথা বলি, আমি যদি আমাদের 7ই মার্চের কথা বলি, এগুলো প্রত্যেকটা কিন্তু হিস্টোরিক। এগুলো হচ্ছে কি হিস্টোরিক। আর এমনিতে যদি আমি মহাস্থানগড়ের কথা বলি, আমি সোনারগাঁয়ের কথা বলি, এগুলো হবে কি হিস্টোরিক্যাল। খেয়াল করেন, দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ ড্যাশ ইভেন্ট, অবশ্যই এটা একটা রক্তবোধ ঘটনা, স্মৃতিবোধ ঘটনা, এগুলো হবে হিস্টোরিক ইভেন্ট। পানিপথ ইজ এ ড্যাশ প্লেস, এটাও একটা ঐতিহাসিক রক্তাক্তবোধ ঘটনা বল, স্মৃতিবোধ জায়গা, তাহলে কি বলবো হিস্টোরিক প্লেস, হিস্টোরিক প্লেস। আকবর ইজ ড্যাশ ক্যারেক্টার, আমি আগে বলছিলাম যদি ব্যক্তির ক্ষেত্রে অস্তিত্ব আছে এমন বোঝায় তাহলে হিস্টোরিক্যাল বলতে হয়, হিস্টোরিক্যাল ক্যারেক্টার। মেনি হিস্টোরিক্যাল ইভেন্টস, অনেক ঘটনা, কোন ঘটনা স্পেসিফিক বলে নাই, এখানে কিন্তু হিস্টোরিক্যাল। সোজা কথা মনে রাখবেন, স্মৃতিবোধ, রক্তাক্তবোধ, ঘটনা বল, এমন কিছু বুঝালে আমরা বলবো হিস্টোরিক। আর অতি পুরনো, সামান্য পুরনো ঘটনা বা ব্যক্তির ক্ষেত্রে যেটা আসবে সেটা হবে কি হিস্টোরিক্যাল, হিস্টোরিক্যাল। ষোলো নাম্বার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে আমরা বোঝার চেষ্টা করবো। এটা আমরা প্রায় ঝামেলায় পড়ি যে সামটাইমস কখন বসে, আবার সামটাইম শুধু একসাথে কখন বসে, আবার সামটাইম আলাদা কখন বসে। ভালো করে খেয়াল করবেন, যদি বলে সামটাইমস, বাংলা মিনিং হচ্ছে মাঝে মাঝে, সামটাইমস মাঝে মাঝে। এই সামটাইমস সারা জীবন যে কোনো সেন্টেন্স বা ক্লজের শুরুতে বসাতে হবে, এটা মাঝে মাঝে অর্থ দিবে। তাহলে সোজা কথা মনে রাখবো, যে কোনো সেন্টেন্স বা ক্লোজের শুরুতে সে বসবে। আচ্ছা, এক্সাম্পল পড়ে যাচ্ছে আমি, সামটাইম একসাথে, ভবিষ্যতের কোন একটা সময় কিছু একটা হবে এমন বুঝে আমি সামটাইম ইউজ করবো, এটা যে কোনো জায়গায় বসে সামটাইম একসাথে। আর কিছু সময়, সাম টাইম, এখানে সাম হচ্ছে ডিটারমাইনার অ্যাডজেক্টিভ আর টাইম হচ্ছে নাউন, কিছু সময় এমন অর্থে সেটা বসবে। তাহলে আমরা এক্সাম্পল ধরি, ইট রেইনস, খেয়াল করেন, ইট রেইনস ক্যাটস এন্ড ডগস, মুষলধারে বৃষ্টি হচ্ছে, শুরুতেই বলে দিচ্ছি, তার মানে মাঝে মাঝে বৃষ্টি হয়, তার মানে কোনটা হবে সামটাইমস। পরেরটা, আই শ্যাল গিভ ইউ লাঞ্চ, আমি তোমাকে একটা লাঞ্চ দেবো নেক্সট উইকে, কখন কবে দেবো সেটা কিন্তু বলিনি স্পেসিফিক, ভবিষ্যতে কোনো একটা সময় আমি একসময় মেডিকেল চান্স পাবো, আমি একসময় বড় ডাক্তার হবো, আমি বড় ভালো মানুষ হবো, ভবিষ্যতে কোনো একটা সময়, তাহলে কোনটা হবে সাম টাইম একসাথে। আমি তার পাশে কিছু সময় দিয়েছি, আই বসেছি, আই সেট বিসাইড হিম, তাহলে কি হবে সাম টাইম। এখানে সাম আলাদা, টাইম আলাদা, কিছু সময়, কিছু সময়। সাম এখানে ডিটারমাইনার অ্যাডজেক্টিভ আর টাইম হচ্ছে নাউন, আনকাউন্টেবল নাউন। পেজে যাওয়ার দরকার নেই, আপনি শীটটা বোঝেন, পেজে গেলে আপনি মিলাইতে পারবেন না। এটা আমি আবারও বলি, এই শীট বোঝেন তারপরে পেজে গিয়ে পড়েন, শীট বুঝলে এনাফ। আজকে লেকচার হচ্ছে এরকম, আপনি বুঝলেই হবে, এগুলোর জন্য ভাষায় পড়া দরকার নাই, জাস্ট ক্লাসের পড়া ক্লাসেই শেষ হয়ে যাবে। আপনি একটু প্রিভিয়াস মাসে অনেকবার পরীক্ষা আসছে, খেয়াল করেন, আই স্পেন্ড, আমি ব্যয় করেছিলাম, উইথ দ্য প্যাশন, কিছুই বুঝলাম না। সামটাইমস মাঝে মাঝে হইলো, শুরুতে বসতে হবে। সামটাইম একসাথে, ভবিষ্যতে না, কিছু সময় ওই পেশেন্টের সাথে আমি কিছু সময় ব্যয় করেছিলাম, কোনটা হবে সাম টাইম। সাম টাইম, এক হবে দুই, এক হবে দুই। আমি অলরেডি এগুলো প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম, তবে বুঝা দিচ্ছি। একটা হচ্ছে এফেক্ট আর এটা কি ইফেক্ট। আমি গত ক্লাস আলোচনা করেছি, এর আগের ক্লাস আলোচনা হয়েছে। এফেক্ট হচ্ছে এ দিয়ে, এ দিয়ে যেটা এফেক্ট, বাংলায় বলে ক্ষতি করা, আক্রান্ত করা। খেয়াল করেন, এফেক্ট ক্ষতি করা, আক্রান্ত করা। এটা ট্রানজিটিভ ভার্ব, মানে যে অবজেক্ট গ্রহণ করে, যে ভার্ব আমরা বলি, যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে তাকে বলে ট্রানজিটিভ ভার্ব, যে ভার্ব অবজেক্ট গ্রহণ করে না তাকে বলে ইনট্রানজিটিভ, মানে অস্বাভাবিক ক্রিয়া। তাহলে বুঝলাম যে এফেক্ট এটা এ দিয়ে, এটা ভার্বের কাজ করবে, অর্থাৎ এটা ভার্বের কাজ করলে আমি এফেক্ট নিয়ে আসবো, এফেক্টস বলতে পারবো, ইডি যোগ করতে পারবো। আর ইফেক্ট মানে হচ্ছে প্রভাব বা প্রতিক্রিয়া, এটা নাউনের কাজ করবে। যদি সেন্টেন্সে নাউন দরকার হয় তাহলে আমি কি নিয়ে আসবো, ইফেক্ট। আমরা গত ক্লাসে আলোচনা করেছি এটা। জাস্ট সোজা কথায় বলি, যদি আমার ভার্ব লাগে তাহলে আমি আনবো এফেক্ট এ দিয়ে, যদি আমার নাউন লাগে তাহলে আমি নিয়ে আসবো কি ইফেক্ট।
খেয়াল করো নাম্বার 1, আমরা সবাই জানি কত ক্লাসে পড়েছি দি এবং অফের মাঝে কি বসে, নাউন বসে। তার মানে বুঝলাম আমার একটা নাউন লাগবে। এই এফেক্ট বার বাদ দিয়ে দিলাম, এই এফেক্ট বার বাদ দিয়ে দিলাম। তার মানে হতে পারে অপশন বি, হতে পারে অপশন সি, ডি। আমার যে নাউন লাগবে আমি আইএনজি কেন যোগ করবো? আমার তো জাস্ট ইফেক্ট থেকে আমি ইফেক্টস করবো, তাহলে একের অ্যান্সার হবে 2। দ্য ইফেক্টস অফ পলিউশন, দ্য ইফেক্টস অফ পলিউশন, জাস্ট প্লুরাল করে দিলাম। দি এবং অফের মাঝে নাউন বসে। পরেরটা 2 নাম্বার, দ্য ফ্লাড ডিড নট, দ্য ফ্লাড ডিড নট। খেয়াল করেন ফ্লাড আছে আমার সাবজেক্ট, ডিড নট হচ্ছে অক্সিলারি নক্তা। তাহলে আমার মূল ভার্ব এখানে নাই, আমার ভার্ব লাগবে। আমি আগেই বাদ দিয়ে দেব এই দুইটা বাদ, হয়তো হবে এইটা নয়তো হবে এইটা। খেয়াল করেন ডিড নট যেহেতু বলে ফেলছি, এই ডিড নট এর কারণে আমি এফেক্টেড বলতে পারি, এফেক্টেডই ছিল। ডিড নট যেহেতু নক্তা নিয়ে গেছে আমি এফেক্টেড বলতে পারবো না, আমাকে বলতে হবে কি 2 হবে 4, 2 হবে 4। such closeres badly, কিছুই বুঝলাম না। এই closeres হচ্ছে নাউন, badly কিন্তু অ্যাডভার্ব, এটাকে আগেই নিয়ে রাখছি। এই closeres হচ্ছে নাউন, তাহলে বুঝলাম আমার একটা ভার্ব লাগবে। এই যে বারে বারে বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান যেটা আমাদের একাডেমিক প্রোগ্রেসকে ক্ষতি করে, আক্রান্ত করে, তার মানে বুঝলাম closeres হচ্ছে প্লুরাল, প্লুরাল নাউন। আমার ভার্ব হবে প্লুরাল, ভার্বের সাথে এস যোগ করলে ভার্বের সিঙ্গুলার, তার মানে এফেক্টস হবে না, হবে কি এফেক্ট। আমরা মনে রাখবো ভার্বের সাথে এস যোগ করলে ভার্ব কিন্তু হয়ে যায় সিঙ্গুলার, মানে কোনটা হবে শুধু এফেক্টস, কারণ আমার নাউন প্লুরাল, আমার ভার্বও প্লুরাল। 3 হবে 2, 3 হবে 2। 4 নাম্বার বোঝার চেষ্টা করব, ওয়ার্ডস নাউন। বুঝলাম এখানে ভার্ব লাগবে, তার মানে আগে এই দুটো বাদ দিয়ে দিলাম, বাদ, এই দুটো বাদ, সরি এই দুটো বাদ দিয়ে বি এবং ডি বাদ দিলাম। হতে পারে এ, ওয়ার্ডস হচ্ছে প্লুরাল, আমার ভার্ব হবে প্লুরাল, তার মানে এটা words affect everybody, they are destructive, destructive adjective পরে নাউন বসবে, তাহলে কোনটা হবে effects। তাহলে 4 এর आंसर হবে 3, 4 এর आंसर হবে 3। very very important another word হচ্ছে, এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করব। আমরা সবসময় খালি ডিফারেন্ট ডিফারেন্ট বলি, আসলে কথাটা ডিফারেন্ট বলা উচিত না। আপনাদেরকে আমি সোজা করে বুঝাই। মূল শব্দ হচ্ছে ডিফার, ডিফার হচ্ছে ভার্ব। এই ডিফারের নাউন ফর্ম হচ্ছে ডিফারেন্স, নাউন ফর্ম কি ডিফারেন্স, ইএনসি। তার অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডিফারেন্ট। আমি জাস্ট আবার বলি, ডিফার হচ্ছে ভার্ব, ডিফারেন্স হচ্ছে নাউন, ডিফারেন্ট হচ্ছে অ্যাডজেক্টিভ। যদি সেন্টেন্সে ভার্ব দরকার হয় আমি ডিফার নিয়ে আসবো, যদি সেন্টেন্সে নাউন দরকার হয় আমি ডিফারেন্স নিয়ে আসবো, যদি সেন্টেন্সে অ্যাডজেক্টিভ দরকার হয় আমি ডিফারেন্ট নিয়ে আসবো। কথা ক্লিয়ার একদম? এখানে যেটা পার্থক্য, যে এই ডিফার বলি, ডিফারেন্ট বলি, ডিফারেন্স বলি, এদের পরে অনেক সময় ফর্মটা থাকে, অনেক সময় ফর্মটা থাকে না। মানে সুদা কোথায় একটু শর্টকাট করে বলি, ডিফারেন্ট ফ্রম, ডিফার ফ্রম, ডিফারেন্স ফ্রম, অথবা শুধু ডিফারেন্ট, অথবা শুধু ডিফারেন্স, ডিফারেন্স, অথবা শুধু কি ডিফারেন্ট, কখন বসবে। আমি জাস্ট সিম্পলি আপনাদের বলে দেই, যদি খেয়াল করেন নাম্বার 1 এ বলা আছে দুই পাশে নাউন থাকে, এই পাশেও নাউন আছে, এই পাশেও নাউন আছে, তাহলে আমাকে ইউজ করতে হবে ফ্রম। কি ইউজ করতে হবে? ফ্রম। ওখানে যদি ভার্ব লাগে ডিফার ফ্রম, ওখানে যদি নাউন লাগে ডিফারেন্স ফ্রম, ওখানে যদি অ্যাডজেক্টিভ লাগে ডিফারেন্ট ফ্রম। আমি আবার আপনাদের শর্টকাট বলে দেই, যদি দুইটা নাউনের মধ্যে তুলনা হয়, এই পাশে নাউন এই পাশে নাউন, তাহলে আমি ইউজ করব ডিফারেন্ট ফ্রম। অ্যাডজেক্টিভ প্রয়োজন হলে ডিফারেন্ট, ভার্ব প্রয়োজন হলে ডিফার, নাউন প্রয়োজন হলে কি ডিফারেন্স। যদি দুই পাশে নাউন না থাকে তাহলে ফ্রমটা ইউজ করা যাবে না। আমরা জাস্ট एग्जांपल ধরি, দেখেন দিস স্যুট ইজ, আমরা সবাই জানি ইজ হচ্ছে লিংকিং ভার্ব, লিংকিং ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসে, এই কারণে দেখেন দেওয়া আছে ডিফারেন্ট। এই স্যুটের সাথে এই পাশের আরেকটা স্যুট, দুইটা তুলনা দেওয়া আছে, এই কারণে আমি ইউজ করলাম ফ্রম। এই কারণে হলো কি ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম। যদি ভার্ব লাগতো আমি ডিফার ফ্রম বলতাম, যদি নাউন লাগতো আমি ডিফারেন্স বলতাম। দিস স্যুট এন্ড দ্যাট স্যুট, দেখেন পরে কিন্তু কোনো নাউন নাই, পরে কোনো নাউন নাই, তার মানে অবশ্যই আমাকে বলতে হবে কি, দেখেন আর আছে লিংকিং ভার্ব, এখানে কি হবে ডিফারেন্ট। ভার্ব প্রয়োজন হলে ডিফার বলতাম, নাউন থাকলে ডিফারেন্স বলতাম। দিস স্যুটস, দেখেন কোনো নাউন কিন্তু নাই, কি হবে ডিফারেন্ট।
কারণ আর হচ্ছে লিঙ্কিং বার, এরপরে অ্যাডজেক্টিভ। আমরা এক্সাম্পল গুলো ধরি। দ্য ওয়ার্কস অফ পাবলো পিকাসো, তার শিল্পকর্মগুলো। ওয়ার কোয়াইট, খেয়াল করেন এই ওয়ার হচ্ছে লিঙ্কিং বার, এরপরে বসে অ্যাডজেক্টিভ, এই কোয়াইট কিন্তু এখানে অ্যাডভার্ব। আমি বুঝেই গেলাম আমাকে হয়তো ইউজ করতে হবে ডিফারেন্ট, নয়তো ইউজ করতে হবে ডিফারেন্ট ফ্রম। এখানে কিন্তু কোনো তুলনা করা হয় নাই, ডিউরিং থেকে ফ্রেজ কোনো তুলনা নাই, তাহলে আমি অবশ্যই বলবো ডিফারেন্ট অ্যাডজেক্টিভ। এক হবে দুই, এক হবে দুই। এই নার্সারি স্কুল, দেখেন একটা নার্সারি স্কুল আর একটা হচ্ছে কি ডে কেয়ার সেন্টার, দুটো তুলনা করা আছে, কিন্তু দুইটা তুলনা। আমি বুঝে গেলাম আমার ওই ফ্রমটা আসবে, আর ইজ তো লিঙ্কিং ভার্ব, এরপরে অ্যাডজেক্টিভ, তাহলে কোনটা হবে ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্ট ফ্রম, দুই হবে দুই, দুই হবে দুই। 3 নম্বর ভালো করে খেয়াল করে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন। এই ডলফিন, একটা ডলফিনের সাথে আমি তুলনা করলাম একটা পরপাইস, এক ধরনের সাপ, এক ধরনের নাউন কিন্তু আছে, তার মানে বুঝলাম ফ্রম আসবে। আগে বাদ দিলাম এ বাদ, ডি বাদ, হতে পারে অপশন এ, হতে পারে অপশন সি। অনেকে না বুঝে বি অ্যানসার খায়, কারণ এখানে কোনো কিন্তু ভার্ব নাই, তিনে কিন্তু কোনো ভার্ব নাই, আমার ভার্ব লাগবে, এই কারণে আমি বলবো ডিফার্স ফ্রম। 3 হবে 3, 3 হবে 3। আমি আবারও বলি, একটা ডলফিনের সাথে একটা পরপাইসকে তুলনা করেছি, এখানে ফ্রম আনতে হলো, বাট এখানে কোনো ভার্ব নাই বলে আমার ভার্ব লাগবে, এখানে আমি বলবো ডিফার্স ফ্রম, ডিফার্স ফ্রম। 3 হবে 3। আমরা 19 নম্বরে যাই। আমরা সবাই এটা জানি, বারবার পরীক্ষা আসে, তারপর আমরা ভুল করি, যে অনেক সময় আমরা পড়ে যাই যে কখন বসাবো মেড অফ আর কখন বসাবো মেড ফ্রম। সোজা কথা বলে দেই, কোন জিনিসটা কি দিয়ে তৈরি, একটা জিনিস যদি দেখে আমি বলতে পারি এটা কি দিয়ে তৈরি, সহজে আইডেন্টিফাই করতে পারি, তাহলে আমি অবশ্যই বলবো মেড অফ। বলা আছে কাঠ দিয়ে টেবিল তৈরি করা হলে, অথবা পশুর চামড়া দিয়ে ব্যাগ তৈরি করা হলে, টেবিল কিংবা ব্যাগ দেখে কিন্তু আমরা বলতে পারি এবং শনাক্ত করতে পারি এটা কি দিয়ে তৈরি করা, এই কারণে আমরা ইউজ করব মেড অফ। আমরা কি ইউজ করব মেড অফ। আচ্ছা, কোন জিনিস কি দিয়ে তৈরি তার সরাসরি আমি শনাক্ত করতে পারি, মানে এখানে আরো মিশ্রণ আছে, আরো একাধিক জিনিস আছে, এমন বুঝালে আমি ইউজ করব মেড ফ্রম, মেড ফ্রম। আমরা যদি এক্সাম্পল দেখে দেওয়া আছে, দ্য টেবিল ইজ মেড অফ উড, আমি টেবিল দেখে সহজে বলতে পারি এটা কাঠ দিয়ে তৈরি, মেড অফ। দেখেন পেপার ইজ মেড ফ্রম উড বা ব্যাম্বু, এর সাথে অনেক কিছু সংমিশ্রণ থাকে, সহজে আইডেন্টিফাই করা যায় না, এই কারণে আমি কি ইউজ করলাম মেড ফ্রম, মেড ফ্রম। এই কোশ্চেনটা অনেকবার পরীক্ষা আসছে, আমরা খেয়াল করি এটা। Which is the correct sentence? পেপার, পেপার তৈরি হয় কি দিয়ে, কাঠ দিয়ে, ব্যাম্বু দিয়ে, সাথে আরো নল কাঁকড়া অনেক কিছু থাকে, অনেক কিছু মিশ্রণ থাকে, এই কারণে এটা সরাসরি আইডেন্টিফাই করা যায় না, আমরা বলবো মেড ফ্রম। এখানে অ্যান্সার হবে, একের অ্যান্সার 2, পেপার ইজ মেড ফ্রম উড। যদি আইডেন্টিফাই করতে পারতাম তাহলে বলতাম মেড অফ। এটা আমি আলোচনা করেছি 20 নাম্বার, জাস্ট আপনাদেরকে স্মরণ করিয়ে দেই, আপনাদের মনে আছে কিনা। অর্থাৎ এই LOSE লস আর হচ্ছে লোজ, LWSE লোজ, আমি প্রথম ক্লাসে এটা আলোচনা করেছি, জাস্ট বলি দিই আবারও। LOSE লস, এই লস হচ্ছে ভার্ব, LOSE লস ভার্ব, এর পাস্ট ফর্ম হচ্ছে লস্ট, এর বিচি হচ্ছে লস। এটা হতে পারে যে লস থেকে এর পাস্ট ফর্ম ইউজ করতে পারি, তারপরে আমি লস হচ্ছে ভার্ব, এর নাউন ফর্ম হচ্ছে LOSS লস, ক্ষতি, এটা হচ্ছে নাউন LOSS। আর লুজ মানে কি ডিলা বা আলগা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। লুজ কি ডিলা বা আলগা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর তার সঙ্গে LOI লুজলি, এটা হচ্ছে অ্যাডভার্ব। আমি সোজা করে বলি LOSE লস হচ্ছে ভার্ব, LOSS এই লস হচ্ছে নাউন, LWSE লুজ ডিলা আলগা, কেমন ডিলা, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, আর লুজ LWSE লুজ তার সঙ্গে LOI লুজলি, এটা হচ্ছে অ্যাডভার্ব, এটা হচ্ছে কি অ্যাডভার্ব। আমরা যদি দেখি এক্সাম্পল, শি অলওয়েজ ওয়্যার, সে সব সময় পরিধান করে লুজ জামা কাপড়, তাহলে কোনটা হবে লুজ ক্লথেস। দেখেন ক্লথেস হচ্ছে নাউন আর লুজ হচ্ছে অ্যাডজেক্টিভ। সে তার মানি ব্যাগ হারিয়ে ফেলেছে, হারিয়ে যাওয়া লস, আর আমি হ্যাজ যেটা আছে বি, তাহলে কোনটা হবে লস, ভার্ব লাগবে।
ডোন্ট ভার্ব লাগবে এরপরে, কোনটা হবে? লস। আমরা প্রিভিয়াস প্রশ্ন দেখে থাকেন 27তম বিশেষ পরীক্ষা আসছে, আই টুক এ ম্যাপ উইথ মি, আমার সাথে একটা ম্যাপ নিয়েছিলাম আমি। আই ডিডন্ট ওয়ান্ট টু ড্যাশ থেকে টু এর পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম। তাহলে অবশ্যই আমি চাই না কি করতে, আমার জার্নিতে হারিয়ে যেতে বা আমি পথ হারিয়ে ফেলতে, তাহলে কোনটা হবে? টু এর পরে ভার্বের বেস ফর্ম কি হবে? টু লস। এক হবে দুই, এক হবে দুই। দেখা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন, which one is not an as verb? not বলছে, আমরা খেয়াল করি not কোন নিচের কোনটি ভার্ব নয়, আমরা এক ধরি। লস কিন্তু ভার্ব, রাইজ ও ভার্ব দুইবার। এই ডি দেখেন, ডিও কিন্তু হচ্ছে ডি ভার্ব ও ডি নাউন, তার মানে একের অ্যান্সার হচ্ছে 3। এই লুজ হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা ভার্ব নয়। ফ্লাড নাউন ও ফ্লাড ভার্ব। এটা অনেকবার পরীক্ষা আসছে, দ্য ম্যান ইজ ট্রাইং টু, চেষ্টা করছে কি ওয়েট কমাতে, হারাতে। তাহলে টু এর পরে ভার্বের বেস ফর্ম, তাহলে কোনটা হবে? টু লস, টু লস। দুই হবে দুই, দুই হবে দুই। লস এর নাউন ফর্ম হচ্ছে এল ও এস এস, লস ক্ষতি। একটা হচ্ছে ড্রাউন আর হচ্ছে কি সিঙ্ক, দুইটার অর্থ কিন্তু সেম, ডুবে যাওয়া, পানিতে ডুবে যাওয়া বা যেখানে ডুবে যাওয়া। বাট আমরা সবাই জানি এটা, একে বলা আছে যে দুইটা ভার্বেরই মিনিং কিন্তু ডুবে যাওয়া। বাট যখন কোনো মানুষ ডুবে যায় বা অন্য কোনো প্রাণী ডুবে যায়, এই ক্ষেত্রে কিন্তু আমাদের বলতে হবে ড্রন। এর পাস্ট ফর্ম থেকে ইডি যোগ হতে পারে। তার মানে মানুষ ডুবে গেলে, অন্য কোনো প্রাণী ডুবে গেলে আমি ইউজ করবো কি? ড্রন। আর যখন কোনো নৌকা, জাহাজ বা কোনো জলবস্তু ডুবে যাবে, তখন আমরা ইউজ করবো হচ্ছে কি? সিং। এর পাস্ট ফর্ম হতে পারে, সাং হতে পারে সেটা। আমি সোজা করে বলি, মানুষ ডুবে গেলে, অন্য কোনো প্রাণী ডুবে গেলে হচ্ছে কি? ড্রন, ডি আর ও ডাব্লিউ এন, এর পাস্ট ফর্ম হতে পারে, ইডি যোগ করতে পারি আমরা। আর কোনো জাহাজ ডুবে গেলে, নৌকা ডুবে গেলে, শিপ ডুবে গেলে, জলবস্তু ডুবে গেলে আমরা ইউজ করবো কি? সিঙ্ক। আমরা জাস্ট এক্সাম্পল ধরি, দ্য গার্ল, সে পানিতে ডুবে যাচ্ছে, তাহলে কোনটা হবে? গার্ল হচ্ছে কি? প্রাণী, মানুষ, মনুষ্যবাচক, তাহলে কোনটা হবে? ড্র, ফার্স্ট ফর্ম ইউজ করছি। মেনি ক্যাটেল, জড়বস্তু, সরি জড়বস্তু না, প্রাণী, তাহলে কোনটা হবে? ড্র। দ্য বোট, নৌকা, জাহাজ, তাহলে কি হবে? সিং থেকে সেং। রাবার বল, জড়বস্তু, তাহলে কোনটা হবে? সিং। জাস্ট আমি আপনাদের কাছে কমেন্ট শুনতে চাই, আপনারা কমেন্টস করেন যে টাইটানিক জাহাজটি ডুবে গিয়েছিল, তাহলে এই ক্ষেত্রে আমি কি ড্রোন ইউজ করব নাকি সিঙ্ক ইউজ করব? আপনারাই বলেন, জাস্ট কমেন্টস করেন দেখি। ভাই সোজা কথা বুঝেন, এলও এস ই লস, এই লস তো ভার্ব, টু টু এর পরে ভার্বের বেস ফর্ম বলে, এটা কি? টু লস হয় এলও এস ই, আর এলও এস এস তো নাউন। টাইটানিক জাহাজ অবশ্যই শিপ বলে, জাহাজ বলে, যাই জড়বস্তু বলে অবশ্যই কি বলবো? সিং। আর পাস্ট ফর্ম থেকে আমরা দিতে পারি যেটা যাই সেটা নেওয়া যাবে, সমস্যা নেই। আমরা দুটো ওয়ার্ডের মিনিং শিখলে হয়ে যাবে, যে একটা হচ্ছে ডিসইন্টারেস্টেড, আরেকটা হচ্ছে কি আনইন্টারেস্টেড। আমরা অনেক সময় ভাবতে যে ইন্টারেস্টেড এর বিপরীত শব্দ কি? ইন্টারেস্টেড মানে কি? আগ্রহী। তাহলে এটার বিপরীত শব্দটা কি? ডিসইন্টারেস্টেড নাকি আনইন্টারেস্টেড? অবশ্যই মনে রাখবো কি ইন্টারেস্ট এর বিপরীত শব্দ হচ্ছে আনইন্টারেস্টেড, ডিসইন্টারেস্টেড না। কিন্তু ডিসইন্টারেস্টেড আছে, তার মিনিং হচ্ছে অন্য কোনো একটা। তার মানে দেখেন, যদি বলি ইন্টারেস্টেড, তার বিপরীত শব্দ হচ্ছে কি? আনইন্টারেস্টেড, মানে কোনো কাজে আগ্রহী না। আর যদি বলি ডিসইন্টারেস্টেড, এর মানে হচ্ছে নিরপেক্ষ, আনবায়াসড, নিউট্রাল। হি ইজ কমপ্লিটলি ড্যাশ ইন ক্রিকেট, তার মানে কি ক্রিকেটের প্রতি কোনো আগ্রহী নাই, তাহলে কি বলবো?
আনইন্টারেস্টেড, আনইন্টারেস্টেড, ডিসইন্টারেস্টেড কিন্তু না। The argument should be settled by a dash person. একটা আর্গুমেন্ট অবশ্যই নিরপেক্ষ ব্যক্তি দ্বারা সেটেল করা প্রয়োজন। তাহলে এবার কি আনইন্টারেস্টেড না, এবার বলবো ডিসইন্টারেস্টেড পারসন। দেখেন পরীক্ষা আছে, the word ডিসইন্টারেস্টেড মানে কি নিরপেক্ষ, মানে কি আনবায়াসড, বায়াসড কোনটা হবে, আনবায়াসড বা নিউট্রাল, তাহলে কোনটা হবে নিউট্রাল। আর যদি বলতো আনইন্টারেস্টেড তাহলে আমি বলতাম ল্যাক অফ ইন্টারেস্ট। তেইশ নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে এটা। এখানে বলা আছে 100, বলা আছে হান্ড্রেডস, শুধু 100 না, 100 বলি, 1000 বলি, মিলিয়ন বলি, ট্রিলিয়ন বলি, যাই বলি, এই যে সংখ্যা 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এগুলোর সাথে অনেক সময় এস যোগ হয়, আবার এগুলোর সাথে অনেক সময় এস যুক্ত হয় না। তাহলে আমরা কখন এস যোগ করতে, অর্থাৎ কখন হান্ড্রেডস বলবো বা থাউজেন্ডস বলবো, আবার কখন 100 বলবো বা 100 বলবো, 1000 বলবো, অর্থাৎ কখন এস যোগ করব আবার কখন এস যোগ করবো না, এই ধরনের সমস্যা আমরা পড়ে যাই। সোজা কথা আপনাদেরকে বলে দেই, এই 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এদের পূর্বে যদি কোনো সংখ্যা দেওয়া থাকে 1 2 3 4 5 6 8 সংখ্যা দেওয়া থাকলে এদের সাথে কখনো এস যোগ করা যাবে না। আমি অবশ্যই বলতে হবে 100, নয়তো 1000, নয়তো বিলিয়ন, নয়তো ট্রিলিয়ন। বাট যদি সংখ্যা দেওয়া না থাকে, অনির্দিষ্টতা বোঝাতে আমরা ইউজ করব এস, হান্ড্রেডস অফ, থাউজেন্ডস অফ, মিলিয়নস অফ, বিলিয়নস অফ, হাজার হাজার, শত শত, লাখো লাখো। তাহলে আমরা যদি সহজ করে বলি 100, 1000, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন, এদের পূর্বে যদি কোনো নির্দিষ্ট সংখ্যা দেওয়া থাকে এদের সাথে এস যোগ করা যায় না। সংখ্যা দেওয়া না থাকলে অনির্দিষ্টতা বোঝাতে এস যোগ করতে হয়। যেমন আমরা এক্সাম্পল ধরি, we invited 100, দেখেন 100 guest, দেখেন 1 বলা আছে এস যোগ করতে পারলাম না। সেম ভাবে 100 people, 5 বলা আছে এস যোগ করতে পারলাম না। যদি বলি আমি শত শত মানুষ দেখেছি, দেখেন এখানে কিন্তু নির্দিষ্ট সংখ্যা দেওয়া নাই, এখানে আমি কি বললাম হান্ড্রেডস। আমি রাস্তায় শত শত লোক দেখেছি, নির্দিষ্ট সংখ্যা দেওয়া নাই, কি হবে হান্ড্রেডস। আমি রাস্তায় 5000 লোক দেখেছি, মানে কি হবে 5000 পিপল। আমি রাস্তায় হাজার হাজার লোক দেখেছি, কি বলবো থাউজেন্ডস অফ পিপল। চব্বিশ নাম্বার, ওকে। আমরা অনেক সময় দেখি, একটু হাসি আমাদের একটু ব্যতিক্রম লাগে, যে দেখি অনেক সময় রুম বসে আবার প্লেস বসে। আসলে মূলত রুম প্লেস নিয়ে সমস্যা নেই, সমস্যাটা হয় রুম নিয়ে। আমি সোজা কথা বলে দিই শুনেন, কোন নির্দিষ্ট স্থান হলে, জায়গা বোঝালে আমরা ইউজ করি প্লেস। আমরা কি ইউজ করি, নির্দিষ্ট একটা স্থানকে ইউজ করার ক্ষেত্রে আমরা কি ইউজ করি প্লেস। আর জায়গা বোঝাতে, জায়গা আসলে এটা মাটি বিটা না, বসার স্থান, এরকম কিছু বোঝালে আমরা ইউজ করি হচ্ছে রুম। খেয়াল করে, প্লেস ব্যবহৃত হয় কোন নির্দিষ্ট একটা স্থান বোঝাতে, কোন নির্দিষ্ট স্থান যেটা কাউন্ট করা যায় এমন কিছু বোঝালে আমরা ইউজ করি প্লেস। যেটা কাউন্ট করা যায় না, আমার জায়গা দরকার, নর্মাল জায়গা, কোনো ফ্লোর দরকার, অর্থাৎ গাড়িতে সিটের ক্ষেত্রে জায়গা, আমি যদি আমার ক্লাসরুমের বেঞ্চের ক্ষেত্রে জায়গা, অফিসের ক্ষেত্রে জায়গা, কোনো কিছু সমাধান করতে ডাউট থাকলে এমন কিছু জায়গা, এমন ক্ষেত্রে আমাদের ইউজ করতে হয় রুম। আমি আবারও বলি, সোজা কথা, নির্দিষ্ট একটা প্লেস যদি বলে আমি ইউজ করবো প্লেস। আর আমি যদি ক্লাসরুমের সিটের কথা বলি, গাড়ির সিটের কথা বলি, এই ক্ষেত্রে আমি ইউজ করবো কি রুম। কি ইউজ করবো রুম। যেমন আমি এক্সাম্পল বলি, ক্যান ইউ কিপ মাই ড্যাশ ইন দ্য কিউ, মানে এই সারিতে আমার জায়গাটা রাখো, সারির মধ্যে এটা জায়গা রাখতে বলছে, তাহলে বলবো প্লেস। দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট প্লেসেস, ওয়ান অফ দ্য প্লাস নাউন, দেখেন এটা স্থান বোঝাচ্ছে, এখানে কি বলবো প্লেস। ক্যান ইউ মেক এনি ড্যাশ ফর মি, আমার জন্য কোনো জায়গা হবে, মানে রুম, জায়গা দেওয়া, এখানে কি বলবো রুম। কি বলবো রুম। দেয়ার ইজ নো ড্যাশ প্যাসেঞ্জার বাস, বাসে কোনো সিট খালি নাই,
আমি কিন্তু সিট বলতে পারবো না, কি বলতে হবে? রুম। কি বলতে হবে? রুম। তাহলে সোজা কথা, বাসের সিট বলি, ক্লাসের বেঞ্চের সিট বলি, হ্যাঁ, এই বা কোনো কিছু গবেষণা করতে গিয়ে সিট রুম দরকার, ডাউট হয় এরকম কিছু ক্ষেত্রে আমরা ইউজ করবো রুম ইউজ করবো। আর নির্দিষ্ট প্লেস বুঝালে আমরা স্থান বুঝালে প্লেস ইউজ করবো। দেখেন প্রিভিয়াস প্রশ্ন আছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। মেক প্লেস ফর হিম হবে না, ম্যানেজ প্লেস ফর হিম হবে না, মেক অ্যাকোমোডেশন হবে না, মেক এ রুম ফর হিম। মেক রুম ফর হিম মানে জায়গা স্থান করে দেওয়া, তাকে জায়গা করে দাও। তাহলে একের অ্যান্সার হবে 4, একের অ্যান্সার হবে 4। আমরা একটু খেয়াল করি যে আমরা এটা একদম সোজা, এগুলো বোঝানোর কিচ্ছু নাই, আমরা একবার রিডিং করলে হবে। এখানে মূল যে বিষয়টা আমার বোঝানো যে নো হাউ কখন আসে। নো মানে জানা বা চেনা, নো মানে কি? জানা বা চেনা। দেখেন নো এর পরে সোজা কথা, দেখেন নো এর পরে নাউন থাকবে, নাউন ফ্রেজ থাকবে। আর নো হাউ এর পরে ইনফিনিটিভ মানে 2+B1 কিভাবে করতে হয় তা জানা। তাহলে সোজা কথা, যদি 2+B1 থাকে তাহলে আমি ইউজ করব নো হাউ। আমি যদি অ্যাসবেজক করতে হয় নোজ হাউ বলবো, পাস্ট মানে নিউ হাউ বলবো, সমস্যা নাই। আর কোনো 2+B1 নাই, শুধু নাউন দেওয়া আছে, প্রিপজিশনাল ফ্রেজ আছে, তাহলে কোনটা বলবো? নো। যেমন জেসন ড্যাশ দা আনসার, সেই আনসারটা জানে, তাহলে কি বলবো? নো বা নিউ। দেখেন টু প্লে বলা আছে, তাহলে কি বলবো? নো হাউ টু। টু প্রিপেয়ার বলা আছে, তাহলে কি বলবো? নো হাউ টু। টু গেট বলা আছে, তাহলে কি নো হাউ। কিভাবে সাঁতার কাটতে হয় আমি জানি, আই নো। I know the swimming না, I know how to swim. I know how to swim. ডিনাই আর হচ্ছে রিফিউজ একদম সোজা, এগুলো মিনিং পায় সেম। কোন প্রপোজালকে যখন আপনি প্রত্যাখ্যান করেন, অস্বীকৃতি জানান, অনিচ্ছা প্রকাশ করেন, তখন আমরা ইউজ করি রিফিউজ। আর কোন সত্যকে আপনি অস্বীকার করেন, আপনি বুঝতে যে সত্য, আপনি অস্বীকার করতে যাচ্ছেন, ডিনাই। আমি যদি বলতে পারি হবে যে আমরা কোন একটা প্রপোজালকে আমি প্রত্যাখ্যান করলাম, অস্বীকৃতি জানালাম, আমার ইচ্ছা নাই, এমন কিছু বুঝালে আমি ইউজ করবো রিফিউজ। কোন সত্যকে আমি অস্বীকার করি জানা সত্ত্বেও, সেটা হচ্ছে কি? ডিনাই। খেয়াল করেন এখানে কি ডিনাই হবে না রিফিউজ? সে আমাকে, তাকে হেল্প করার জন্য আমাকে বলেছে, সে আমাকে প্রস্তাব করেছে, আমি তাকে হেল্প করবো কিনা, আমি তাকে হেল্প করতে চাই কি জানি না, পরে আমি প্রত্যাখ্যান করলাম, তাহলে কি বলবো? রিফিউজড। কারণ এখানে কোনো সত্য লুকানোর কিছু নেই, ডিনাই নয়, কি হবে? রিফিউজড। ড্যাশ দ্য ডেপ্ট, সে ঋণটাকে ঋণ করেছে, এবার তার ঋণ আছে, সে অস্বীকার করতেছে, সত্য অস্বীকার করতেছে, তাহলে কোনটা হবে? ডিনাইড। সে ডিনাই আর ম্যারিং কাজিন, তার কাজিনে বিয়ের প্রস্তাব দিয়েছে, কোনটা হবে? জাস্ট হচ্ছে প্রত্যাখ্যান করা, তাহলে কোনটা হবে? রিফিউজড। আমি সোজা কথা করে আপনাদের বলি, যদি সত্যকে অস্বীকার করি তাহলে আমরা ইউজ করবো ডিনাই, আর এমনিতে কোনো প্রপোজাল নরমাল কথা তাহলে কোনটা হবে? রিফিউজ। 27 না বোঝার মতো কিছু নাই। যখন আমরা কোনো ডিকশনারিতে ওয়ার্ড খুঁজি, এই ক্ষেত্রে আমরা ইউজ করি লুক আপ। ইউজ করি লুক আপ। see the word dictionary না, কি look up the word in the dictionary. প্রিভিয়াস প্রশ্ন, can you look the time on the next train? দেখা, কোনো কিছু খুঁজে দেওয়া, সেক্ষেত্রে আমরা ইউজ করবো কি? লুক আপ। লুক আপ, একের অ্যান্সার হবে 1, একের অ্যান্সার হবে 1। 28 এগুলো জাস্ট হচ্ছে বলে রাখবেন, রিগার্ড বলে কিছু না, কি বলবো? রিগার্ডস। কি বলতে হয়? রিগার্ডস শ্রদ্ধা, এস বলতে হয়। আর রিগার্ডস এর পরে সাধারণত টু থাকে। কনভে মাই রিগার্ড না, কি বলবো? রিগার্ডস টু দা ডিকশনারি। টু ইউর মাদার হবে এখানে, টু ইউর মাদার। এটা জাস্ট ভুল আছে, এটা হবে টু ইউর মাদার। সারকামস্টেন্স না, আমাকে বলতে হবে সারকামস্টেন্সেস। এটা কিন্তু প্লুরালের বার হবে প্লুরাল। হিজ সারকামস্টেন্স না, হিজ সারকামস্টেন্সেস। একটা ওয়ার্ড, এটা প্রায় পরীক্ষা, একটা ওয়ার্ড হচ্ছে ওয়ার্ড, আর একটা হচ্ছে ওয়ার্ডস।
ওয়ার্ড যদি বলি শুধু ওয়ার্ড প্রতিজ্ঞা অর্থে বোঝালে ওয়ার্ড হবে, আর এমনিতে ওয়ার্ড শব্দ বোঝালে সেটা ওয়ার্ড হতে পারে, ওয়ার্ডস হতে পারে। তার মানে কি, এক্সাম্পল করে ট্রাই টু ফুলফিল, তার মানে বোঝাচ্ছে প্রতিজ্ঞা, তাহলে আমি ওয়ার্ডস বলতে পারবো না, কি বলতে হবে, শুধু ওয়ার্ড। স্ট্রেইট আর রোডের মধ্যে পার্থক্য, আমরা যেমন অলি গলি বলি, এই অলি গলি গুলো কিন্তু সবসময় স্ট্রেইট, আর এমনিতে বড় যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি রোড। খেয়াল করেন, শহরের মধ্যে যেসব রাস্তা এক বা ওই পাশে অন্য দোকানপাট থাকে সে রাস্তাকে আমরা বলি স্ট্রেইট, আর এমনিতে এক এলাকা থেকে আরেক এলাকা যাওয়ার জন্য যে গাড়ি চলছে সেটা আমরা বলি হচ্ছে রোড। দ্য হাউস ইজ অন দ্য কলেজ স্ট্রিট, কলেজ রোড না, কলেজ স্ট্রিট। দ্য রংপুর বগুড়া ইজ বিজি রোড। খেয়াল করেন, বড় রোড বোঝাচ্ছে, তাহলে কোনটা হবে, রোড, আর এমনিতে ছোট অলিগলি এগুলো আমরা কি বলি, স্ট্রিট। প্রায় শেষের দিকে চলে আসছি, 4-5 মিনিট লাগবে। 32 টাকাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা একটু বোঝা লাগবে, জাস্ট বুঝতে পারলে খুবই ইজি এটা। খেয়াল করেন, আমি উপরে বলেছি দ্য সেম এস সমান সমান সিমিলার টু সমান সমান কি লাইক, আবার নিচে বলেছি দ্য সেম সিমিলার অ্যালাইক, মনে রাখবেন এই 6টা ওয়ার্ডের মিনিং কিন্তু এক, এই 6টা ওয়ার্ডের মিনিং এক। জাস্ট সিম্পলি মনে রাখার চেষ্টা করবেন এই তালিকাটা, যেখানে দ্য সেম এস, মনে রাখবেন দ্য সেম এস সমান সমান হচ্ছে সিমিলার টু সমান সমান কি লাইক, এই লাইক মানে কিন্তু মতো, এই তিনটার ব্যবহার এক। যেখানে দ্য সেম এজ ইউজ করা যায় সেখানে সিমিলার টু ইউজ করা যায়, সেখানে লাইক ইউজ করা যায়। এই তিনটার, এই যদি ইউজ করতে চান, এই তিনটার পরে সারা জীবন কোনো নাউন বা প্রোনাউন থাকতে হবে। সেম ভাবে দেখেন, যেখানে ইউজ করা যায় সেম সেখানে সিমিলার, সেখানে অ্যালাইক, এটা তালিকায় মনে রাখতে হবে। যেখানে সেম সেম এস না, দ্য সেম সিমিলারটা কি অ্যালাইক, এদের ব্যবহার সেম, এদের পরে কখনো কোনো নাউন বা প্রোনাউন থাকবে না। তাহলে সোজা কথা, দ্য সেম এস সিমিলার টু লাইক, এদের পরে নাউন বা প্রোনাউন থাকবে। দ্য সেম সিমিলার অ্যালাইক, এদের পরে কোনো নাউন প্রোনাউন থাকবে না, বাট 6টার মিনিং কিন্তু এক। খেয়াল করেন, দিস কার ইজ দ্য দ্যাট কার, দেখেন এই দ্যাট কার হচ্ছে নাউন, এই কারণে বলবো দ্য সেম এস অথবা সিমিলার টু অথবা লাইক, নাউন আছে এই কারণে তিনটা যেকোনো একটা অপশন যাবে। আবার নিচে দেখেন কোনো নাউন নাই, তাহলে কি বলবো, দ্য সেম অথবা সিমিলার অথবা কি অ্যালাইক, অপশনের সঙ্গে থাকবে যেকোনো একটা থাকবে। দেখেন আপনাদেরই পরীক্ষা আসছে মেডিকেলে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা আসছে অনেকবার, এটা ক্লিপসের এক্সাম্পল। ইন দ্য সেন্টেন্স টেকনিক্যাল কিচ্ছু বুঝলে কিছু বলার দরকার নাই, এই ভেলোসিটি হচ্ছে নাউন, নাউনের আগে আমি কি বলতে পারি, দ্য সেম এস সিমিলার টু লাইক, সিমিলার এস হবে না, এস না, অ্যালাইক না, কোনটা হবে, দ্য সেম এস। দেখেন দ্য সেম এস সিমিলার টু লাইক, যদি নাউন না থাকতো দ্য সেম সিমিলার অ্যালাইক। এখানে বোঝানোর কিছু নাই, এই নাউনগুলো সবসময় প্লুরাল রূপে ব্যবহৃত হবে, এদের পরে ভার্ব হবে প্লুরাল। এখানে যে বক্সে যে নাউনগুলো আছে আপনাকে মুখস্থ রাখতে হবে যে এগুলো অলওয়েজ প্লুরাল রূপেই থাকবে, এদের ভার্ব হবে প্লুরাল, এদের ভার্ব কি হবে, প্লুরাল। হুইচ ওয়ান ইজ কারেক্ট, নিচে কোনটি কারেক্ট, দেখেন ভেজিটেবল না, কি হবে, ভেজিটেবলস প্লুরাল, এর ভার্ব দেওয়া আছে প্লুরাল, তাহলে একের অ্যানসার হচ্ছে এক, একের অ্যানসার হচ্ছে এক। 2 give my dash to him, my কমপ্লিমেন্ট না, কি হবে, কমপ্লিমেন্টস প্রশংসা, তাহলে 2 এর অ্যানসার হবে 2, 2 এর অ্যানসার কি হবে 2, এক হবে 1, 2 হবে 2। the last one, কিছু নাউন আছে যাদের সাথে এস বা এস যোগ করলে মিনিং চেঞ্জ হবে, জাস্ট এখানে বুঝার কিছু নেই, আপনারা জাস্ট এটা পড়বেন যে অ্যাডভাইসের অর্থ কি, আবার এস যোগ করলে মিনিং কি যায় যায়, যে কিছু নাউন আছে যাদের সাথে যদি আমরা এস যোগ করি এদের নাউনের প্লুরাল হয়ে যায় এবং ভার্ব এদের কিন্তু প্লুরাল হবে, জাস্ট আমরা মুখস্থ করব, এমন বেশি ইম্পর্টেন্ট তারা জাস্ট একবার রিডিং করলে এটা হবে, বেশি গুরুত্ব দিয়ে পড়ার কিছু নাই না। the last one, যে অনেক সময় বলি ও ক্লক কখন বসে, আসলে ও ক্লক মানে হচ্ছে যদি আমি একেবারে নির্দিষ্ট সময় 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা
এমন যদি বোঝায় তাহলে আমাদেরকে বলতে হয় ও ক্লক। আর যদি ওখানে কোনো ফ্র্যাংশ ভগ্নাংশ থাকে 12:30 বাজে অথবা 12:15 বাজে অথবা 12:15 বাজে এরকম বোঝালে কিন্তু আমরা ও ক্লক ইউজ করতে পারি না। যেমন দেখেন বলা আছে ইট ইজ 6 o'clock, ডিরেক্ট 6টা একদম 6 o'clock। আই কট দ্য 9 o'clock। আর এখানে দেখেন কোয়ার্টার, এই কোয়ার্টারকে ভগ্নাংশ দেওয়া আছে, এখানে 5 o'clock বলা যাবে না, শুধু 5। সোজা কথা, স্পেসিফিক টাইম 12টা 1টা যদি এরকম থাকলে ও ক্লক ইউজ করবো, আর ভাঙা থাকলে আমরা ও ক্লক ইউজ করতে আর নরমাল টাইম ইউজ করবো। ওকে, এই ছিল। যদি আপনি ক্লাসগুলো বুঝতে পারেন খুব ভালো করে, ইনশাআল্লাহ এখান থেকে এক বা একাধিক 2-3টা প্রশ্ন থাকবে। এখানে না বোঝার মতো কিছু আমি দেই নাই, আমি যা দিই তাই করেন। আপনাদের নেক্সট যে 2টা পরীক্ষা থাকবে এখান থেকে প্রশ্ন আসবে। আপনাদেরকে বারবারই বলি, আতঙ্কিত হওয়ার কিছু নাই, জাস্ট নিজের অভিজ্ঞতা থেকে বলি। আপনারা অনেকে ভাবতেছেন পরীক্ষার সময় সেখানে ওরকম না। 2006-07 সেশনে আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেই, আমি ভর্তি পরীক্ষা দিয়েছিলাম ফেব্রুয়ারির 15 তারিখ। কিন্তু দেখেন আপনার তো ফেব্রুয়ারির 15 তারিখ দেশে তো পরিস্থিতি খারাপ ছিল, যে কোনো কারণে, রাজনৈতিক বা যে কোনো কারণে, এখানে তখন কিন্তু পরীক্ষা নিতে পারে নাই। আপনারা ভাবতে পারেন যে অনেকে মানে মাথায় কাজ করছে পরীক্ষা কি হবে হবে না। যখনই দেশের পরিস্থিতি স্বাভাবিক হবে তখন ইনশাআল্লাহ পরীক্ষা হবে, পরীক্ষার মাধ্যমে হবে। আতঙ্কিত হওয়ার কিছু নাই, নিজেরা পড়ে থাকেন। আমি আবার জাস্ট অভিজ্ঞতা বললাম যে আমি আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় ফেব্রুয়ারির 15 তারিখ পরীক্ষা হয়েছিল। তো বুঝে নেন যে পরিস্থিতির কারণে অনেক কিছু হতে পারে, এটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই। যা আছে পড়ে থাকেন। এই ক্লাসগুলো ভাই ইউটিলাইজ করেন। যদি এই ক্লাসগুলো যদি সঠিকভাবে আপনি বুঝতে পারেন, পড়তে পারেন, কারণ আমি যখন স্টুডেন্ট ছিলাম আমি অনেক সময় ফিল করতাম পড়তে গিয়ে যদি আমার একসাথে একজন শিক্ষক থাকতো আমার জন্য পড়তে বোঝা সুবিধা হতো, বা কেউ যদি বলে দিত, কারণ পড়তে গেলে রিয়েল প্রবলেম গুলো ফেস করা যায়। অতএব আতঙ্কিত হওয়ার কিছু নাই। এই প্রবলেম যদি পড়েন আমাদের যে পেজ আছে ওই পেজে দ্বারা আমরা সলভ করে দেবো। আর নেক্সট যেটা পরীক্ষায় এই থেকে থাকবে আমরা সেটা একটু পরে আপনাদেরকে দিয়ে দেবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।